ভিডিও হবে আপনারা নিজে আজকে আসলে আপনাদের কোনো পারফরম্যান্স নাই আই উইল পারফর্ম রাইট সো আপনারা আজকে অডিয়েন্স আপনাদের কাজ হলো নোট নেওয়ার জন্য কাগজ কলম যথেষ্ট কম্পিউটারগুলো অফ থাকতে হবে ওকে সো কোনো মনিটর যদি অন থাকে মনিটরটা অফ করবেন আচ্ছা অবজেক্ট ওরিয়েন্টেড কেন করবেন মানে এই বিষয়ে আপনাদের নিজেদের কোনো মতামত আছে কিনা যারা জব করেন বিশেষ করে জব করেন কতজন একটু হাত তোলেন এখানে অলরেডি জবে আছেন একজন দুইজন ওকে মাত্র দুইজন আপনার কত দিনের এক্সপেরিয়েন্স 2 মাস আপনার কত দিনের এক্সপেরিয়েন্স হ্যাঁ 3.5 ওকে কোন ল্যাঙ্গুয়েজ PHP আপনি কি অবজেক্ট ওরিয়েন্টেড কোড করেন মানে করেন না স্যার আপনি ডু ইউ ফিল এটা দরকার সারা দিন বসে বসে এখানে কেন দরকার কাজগুলো গোছানো হয় হ্যাঁ কাজগুলো গোছানো হয় ওকে বাগ ফিক্সিং ইজি হয় দেন হচ্ছে কোড রিউজেবিলিটি যে জিনিসটা আছে সেটা হয় সো ইউ আর টকিং ফ্রম ইওর মানে প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স তাই তো আপনি একদম বাস্তব জীবনের ইয়া থেকে বলতেছেন যে নালে কোডগুলো কেমন জানি এলোমেলো মনে হয় এলোমেলো জিনিসের সমস্যা কি ম্যানেজ করা ডিফিকাল্ট একটা কাজ করতে গেলে মাইন্ডকে গোছানো থাকলে আমার খুব তাড়াতাড়ি করতে পারি আর গোছানো না থাকলে আসলে খুব ডিফিকাল্টি ফেস করি পারাবি জায়গার মনে হয় কিছু সংকট হচ্ছে একটু যদি দেখেন আচ্ছা বাই দ্য ওয়ে ইভেন ভেতরে চেয়ার নিয়ে ঢুকে যেতে পারি জায়গার সামনে চলে আসেন ওকে সো ওনার কথা হলো উনি আরেকটা কথা বলছেন সেকেন্ড অংশ যদি বলি উনি বলছে বাগ ফিক্স করা ইজি হবে ওকে সো এখানে যারা স্টুডেন্ট তারা অলরেডি আমি জানি না যে বাগ থাকবে কেন আমার সিস্টেমটা এমন বানাবো যেন বাগ না থাকে রাইট এরকম ভাবতে পারে না আই ডোন্ট নো সো বাট প্র্যাকটিক্যাল কথা যেটা কাজ করলে এরকম করে ভুল হয় কোড লিখলে বাগ থাকবে ধরে নেবে মানে এটা ইচ্ছা করে বাগ রাখা না ব্যাপারটা হলো একদম মানুষের পক্ষে ওইরকম প্রতিনিয়ত সিলভার বুলেট টাইপের জিনিস তৈরি করা সম্ভব না হোয়াট ইজ সিলভার বুলেট সিলভার বুলেট চিনেন না আপনারা এত মুভি দেখেন সিলভার বুলেট তো চেনার কথা নায়ক যেদিকেই গুলি করুক না কেন তাই তো পরিচালক যাকে মারতে চায় সে মারা যায় সো ওই যে বুলেটটা বের হয় সেটা নাম হলো সিলভার বুলেট তাই না এটা যেদিকেই মারুক না ওকে মেরে ফেলবে সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সিলভার বুলেট কখনো হয় না মানে হলো এমন এক জিনিস বানাবো যেটার মধ্যে কোনো বাগ থাকবে না রাইট যেটা ইউজার সবসময় ইউজ করবে নো বাগ রাইট এরকম কিছু হয় না সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রাইট সো ওই উনি বলছে যে যেহেতু বাগ থাকে বাগটা ফিক্স করা কম্পারেটিভলি কম সময় লাগে ইজি হয় বাগের আপনারা কি বাগের মোটামুটি ইয়া জানেন বাগ কেমন হয় মানে বাগের ঝামেলাগুলো কি আচ্ছা অ্যাটেন্ডেন্স গুলো ক্লোজ থাকুক কেমন না পরে দিয়ে পরে আপনাদের দিয়া সো বাগ ফিক্স করতে কেন এত ঝামেলা হয় উনি বলতেছে আমার ঝামেলা কম হবে যদি অবজেক্ট ওরিয়েন্টেড কোড লিখি দিও না কিছু বাগ আছে আপনাকে 15-20 দিন ধরে ঝামেলায় ফেলবে ইউ ডোন্ট থিংক অ্যাবাউট ইট রাইট ভাই এখানে এসে এক্সেপশন কেন দেয় ইউ কুডন্ট ফাইন্ড ইট আউট তারপরে 15-20 দিন পরে আপনি মোটামুটি বুঝতে পারছেন যে ভাই দোষ তো আমার না যে লাইব্রেরি ইউজ করতেছি তার দোষ ওর যে প্রবলেম এটা বুঝতে আপনার 15 দিন 1 মাস লেগে যেতে পারে রাইট তখন আপনি দেখবেন ইউ আর ইন দ্য মিডল অফ নোহোয়্যার কারোর সাথে কথা বলারও ইয়ে পাচ্ছেন না রাইট বিকজ অফ এটা খুব সাফার করাচ্ছে এদিকে তো প্রজেক্ট ম্যানেজার যে উনি তো আপনার দিকে অলরেডি সাইজ করা শুরু করছে কি করছেন কি করেন না করেন সারাদিন দেখি স্ক্রিনের দিকে তাকায় আছেন বাগ রয়ে যাচ্ছে আর চা খান শুধু বারবার ইউ সি বাট ফাইনালি দেখেন যে আসলে আপনার ভুল লাইব্রেরি সিলেক্ট করছেন যদি এরকম ঝামেলা হয় ওকে কঠিন আর না করি ব্যাপারগুলোকে আরো ইজি উপায় আসে সো উনি থার্ড আরেকটা কথা বলছেন রিইউজেবিলিটি তাই না আচ্ছা রিইউজেবিলিটি কি করলে একটু ভালো হয় ওবি দিয়ে করা যায় এরকম কথা আছে ইয়েস প্লিজ গেটিং এনিথিং রিইউজেবিলিটি এক্সাম্পল যারা স্টুডেন্ট আছেন তারা রিইউজেবিলিটি করছেন যেমন পলিমরফিজম স্যার
পলিমরফিজম আর কি। কোন একটা ক্লাস আমি লিখলাম যেটা আমি পরবর্তীতে অন্য একটা প্রজেক্টে ইউজ করতে পারি, এটাকে ওকে ঠিক আছে, ওকে ফাইন। প্লিজ একটু প্র্যাকটিক্যাল জায়গা থেকে বলেন। পলিমরফিজম ইজ এ ভেরি কি খুব মানে উচ্চ মার্গীয় কথাবার্তা হচ্ছে, সকালবেলা তো বেশি ভাত চলে আসছে। নরমাল থাকি, আমি অ্যাড করার জন্য একটা মেথড লিখছি আমার প্রজেক্টে, তাই না? ওকে, তো অ্যাড করার যখনই আমার কোনো জায়গায় আবার অ্যাড করার দরকার হবে, আমি কি আবার লিখবো না ওই মেথড ইউজ করব? এটাই রিউজেবিলিটি, রাইট? এটা হলো একদম মাইনিউট লেভেল রিউজেবিলিটি প্রবলেম। জায়গা হচ্ছে না, তাই না? ওকে, সামনেও চলে আসতে পারেন কয়েকজন, দিকে বসতে পারেন। এখানে আছে, এখানে একটা চেয়ার আছে, আরেকটা হলো আরেকটা চেয়ার আছে। একটা বলি, সেটা হলো যদি এই কোর্সে বিআইটিএম আপনাদেরকে অত পেইন দিবে না, আপনাদের লাইফে ওরকম অভ্যাস করেন দাঁড়ায় হোল্ডে ওয়ার্কশপ করবেন, এটা করেন না? আপনারা দেখেন বাংলাদেশে হয়, কিন্তু এখনো জায়গা পাওয়া যায় না লাস্টে গেলে। আপনার শেখার আগ্রহ আছে, আপনি জানতে চান, রাইট? দাঁড়ায় করেন, শেখাই তো মূল উদ্দেশ্য। গরম লাগলে আপনারা নিজেরাই স্কিলটা কন্ট্রোল করেন, কেমন? ওকে, সো রিউজেবিলিটির কথা বলছিলাম। আচ্ছা, একটা মেথড লিখলাম, যখন দরকার হয় তখন রিউজেবল করব, ব্যাপারটা রিয়েলি ইন্টারেস্টিং। হোয়াই? ধরেন এরকম কিছু মেথড যদি আমি আগে থেকে লিখে রাখতে পারি যেগুলো সবসময় ইউজ হয়, তাই না? তাহলে তো লাইফে অনেক মজা। মজা কি, যখন আমাকে কাজ দিতে তখন আমি কি করব? রিউজেবল জিনিসপত্রকে জোড়া টোড়া লাগায় বলে দেব, হয়ে গেছে, তাই না? আমি যদি ফাস্টার কাজ করি কি হবে? ফাস্টার রিলিজ হবে, কুইক প্রজেক্ট শেষ হবে, রাইট? আর কুইক প্রজেক্ট শেষ হওয়া মানে কি, আমার প্রজেক্ট দিলেই আমি শেষ করে দিই, সাপোজ 1 মাস 2 মাস 3 মাস, আর বড় প্রজেক্ট 1 বছর, তাহলে আমার এক্সেলেন্সি বাড়ছে না? এক্সেলেন্সি বাড়লে তো ডেফিনেটলি আমার অন্যান্য জিনিসপত্র বেড়ে যাবে। কিভাবে? আগে ওইটা হিসাব, তাই না? So yes, salary বাড়বে, রাইট? ওকে, সো অবজেক্ট ওরিয়েন্টেড করলে কেন এই জিনিসগুলো সোজা হয়, এটা ডে ওয়ানে আপনারা বুঝবেন না, আজকের ওয়ার্কশপে পরেও বুঝবেন না, রাইট? ইট উইল টেক টাইম। অবজেক্ট ওরিয়েন্টেড শিখতে অনেক সময় লাগে। আজকে দিনের উদ্দেশ্যটা একটু ক্লিয়ার করি। অবজেক্ট ওরিয়েন্টেডের আমরা অতটুকু বোঝাবো, আপনাদের সামনে আপনাদের অ্যান্ড্রয়েডের এসডিকেটা নিয়ে কাজ করতে হবে, তাই না? অ্যান্ড্রয়েডের এসডিকেটা অত সোজা না, রাইট? আপনারা যারা এখানে ধরে নিচ্ছি সবাই, দুইজন তো এক্সেপশনাল, বাকি সবাই এখনো স্টুডেন্ট অথবা মাত্র পাস করে বের হয়েছেন, আপনারা তো এটা জানেন একজন 20 বছরের সফটওয়্যার আর্কিটেক্ট আর ইঞ্জিনিয়ার ও প্রোগ্রামার একজন জুনিয়র থেকে ডেফিনেটলি অনেক আলাদা, এবং আলাদা মানে অনেক কিছুতে আলাদা, এক্সপিরিয়েন্সে আলাদা, কথার টোনে আলাদা। এবং এইটা কি বুঝেন, ওই 20 বছরের লোক যদি ওনার এক্সপিরিয়েন্স থেকে কথা বলে, উনি যদি ওই লেভেলের কথা বলে যেগুলো সিনিয়র টাইপের চ্যালেঞ্জ ছিল, তার কিছু আপনি বুঝবেন না। মহাশূন্যে গিয়ে ওনারা সাপোজ একজন অ্যাস্ট্রোনট কি ঝামেলায় পড়ে, এটা আমাকে যতই বলুক না কেন আমি বুঝবো না, কারণ হলো আমি গ্র্যাভিটেশনাল ফোর্সে থাকি, ও থাকে না, তো ওর ওই এক্সপিরিয়েন্স আমি কখনো ফিল করতে পারবো না, রাইট? ও বললো যে ভাই আমি তো একটু ঘুরতে গিয়ে আমার হাত গেছে, আমি বললাম কই, আমি তো ঘুরতেছি, হাত তো ওকে, সো ইউ সি, রাইট? সো দিস ইজ দ্য ক্রিটিক্যাল এরিয়া, অর্থাৎ একজন এক্সপিরিয়েন্স পারসনের জিনিসপত্র এখানে বোঝান। বাট আপনাদেরকে ওইটা বলতে চাই যে আপনাদের এসডিকেটা বুঝতে হলে অথবা জাভার যে কোডগুলো লিখবেন ওগুলা যদি একটু ওই লেভেলে প্রফেশনাল লেভেলে বুঝতে চান, তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট লাগবে, এলস ইউ কুডন্ট প্রসিড। আমাদের আজকের ক্লাসে যদিও আমি জাভা দিয়ে দেখাবো আপনাদের অবজেক্ট ওরিয়েন্টেডের কনসেপ্টটুকু, বাট রিমাইন্ড ইট যে এটা আমি একটা ল্যাঙ্গুয়েজের আশ্রয় নিয়ে দেখাচ্ছি, সব ল্যাঙ্গুয়েজে ইয়াটুকু লাগবে আপনাদের। এবং আপনারা জানেন অবজেক্ট ওরিয়েন্টেড না জানলে আপনি কমিউনিকেটই করতে পারবেন না। আপনি মাইট বি স্ট্যাক ওভারফ্লো চিনেন এখন অনেকেই, ওখানে মাইট বি কোশ্চেন হয়তো লিখছেন কোনো রকম, আনসার দিছি কিছু বুঝেন না, উনি বললো তুমি রিপোজিটরি প্যাটার্ন ইউজ করো, ঠিক আছে, বাট সিঙ্গেল টোন হলে খারাপ হয় না, ওকে, তারপরে এখানে অ্যাসোসিয়েশন করো, অ্যাগ্রিগেশন, ভাই কি বলছেন কিছু বুঝে না।
ওই জিনিসগুলা আমরা চেষ্টা করব আজকের কথাবার্তার পরে কিছুটা হলো আপনারা যেন বুঝেন, right? আজকের ক্লাসের শেষে আপনাদেরকে আমি গ্রুপে একটা মেইল পাঠিয়ে দিব, 2টা গ্রুপে, যেখানে থাকবে আপনাদেরকে কি কি প্র্যাকটিসগুলো করতে হবে, রাইট? ওই প্র্যাকটিসগুলো করতে আপনাদের আজকে যে নোটগুলো নেবেন ক্লাসরুমে সেগুলো হেল্প করবে, ওকে? ঠিক আছে, সো শুরু করে দেই অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। আমি আবারও বলছি, দিস ইজ কনসেপ্ট, উই কুডন্ট সিমুলেট দ্য রিয়েল লাইফ সিচুয়েশন হিয়ার। ক্লাসরুমে কোনোদিন রিয়েল লাইফ প্রেজেন্ট করা যায় না, এটা মনে রাখবেন, নেভার। আমরা যতই রিয়েল লাইফের কাছাকাছি যাই না কেন, কেমন, এটা সম্ভব হয় না। একটা রিয়েল লাইফে একটা প্রজেক্ট তুলতে 5000 আওয়ার টাইম লাগে, 10000 আওয়ার টাইম লাগে। হাউ কুড ইউ রিপ্রেজেন্ট আ সিমুলেট থিং ইন এ 130 আওয়ার্স কোর্স, তাই না? এটা সম্ভব হয় না, ওকে? বাট আমরা আমাদের প্র্যাকটিক্যাল আর এক্সপেরিয়েন্স থেকে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস বিগিন। project 12-13 ব্যাচ আমি এইভাবে রাখি, তাহলে পরবর্তীতে আপনাদেরকে দিতে সুবিধা হবে। অবজেক্ট ক্লাস, সো ইউ অল নো দিস ইজ জাভা প্রজেক্ট, তাই না? তো আপনারা তো ইউজার ডিফাইন টাইপ জানেন, তাই না? ইউজার ডিফাইন টাইপ জানেন, ওকে? জাভাতে এমনি নরমালি একটা প্রজেক্ট শুরু হয় কিভাবে? জাভাতে একটা প্রজেক্ট শুরু হতে হলে একটা ক্লাস, আচ্ছা ঠিক আছে, কয়েকজন প্যাকেজের কথা বলছিলেন। প্যাকেজ ইজ নট ম্যান্ডেটরি, ওকে? মেইন মেথড ক্লাস, ইয়েস, জাভা ডেস্কটপ অ্যাপ্লিকেশন অর কনসোল হোয়াটএভার ইট ইজ, একটা প্রজেক্ট শুরু করতে হলে অবশ্যই মেইন মেথড থাকা লাগে, নাম্বার 1। এখন মেইন মেথড তো আর খালি থাকে না, মানে শুধু মেথড লিখতে পারবেন জাভাতে না, ক্লাস ছাড়া সো ইউনিট ক্লাস ক্লাস। তাহলে আমরা একটা কাজ করি, আমার উদ্দেশ্য হলো মেথডটা রাখা, বাট ক্লাসের বাইরে যেহেতু রাখতে পারছি না, একটা ক্লাস নেই। এই ক্লাসের নাম দিচ্ছি আমি স্টার্ট পয়েন্ট, কি রেলিভেন্ট না, তাই না? এবং মেথড টুকুটা দিয়ে দিলাম। আমরা জানি এক্সিকিউশন স্টার্ট হবে কোথা থেকে, এই জায়গা থেকে, তাই না? রাইট, ডান। নেক্সট, এবার চলেন আমরা একটা ইউজার ডিফাইন টাইপ লিখি। ইউজার ডিফাইন টাইপ, পারসন ইজ ইউজার ডিফাইন টাইপ। আমার কি এখন আর মেইন মেথড দরকার আছে? নেই, বরং থাকলে আরো ঝামেলা হবে। Public first name, oops, I need to write the type here, তাই না? ওকে, আমি 3টা ডাটা রাখছি, দেখেন। লেখা শেষ করে আপনাদের সাথে কথা বলবো। Return middle name, that's all. আচ্ছা, এখানে সেকেন্ড ইয়ারে কেউ আছেন? সেকেন্ড ইয়ার, ওকে, ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে কেউ নাই? ফোর্থ ইয়ার আছে, থার্ড ইয়ার আছে, তাই তো? ডাটাবেজে কোর্স হয় নাই এখনো, অথবা করেন নাই, আপনার কোর্সে ছিল না, এরকম কারা আছেন একটু হাত তুলে? মানে ডাটাবেজ লাগবে তা না, আমি জাস্ট ডাটাবেস করি স্যার, এবার করছি। ওকে ওকে, অ্যালগরিদম, ডাটা স্ট্রাকচার ওগুলা তো শেষ, তাই না? ওপি কোর্স ছিল না ইউনিভার্সিটিতে? আর আমাকে সারা দিন কেন এই গল্প করাচ্ছেন? অন্য গল্প করতাম, ওখানে হয় নাই কেন, বুঝেন নাই নাকি? স্যার বলছেন একটা কথা যে ক্লাসরুমে যতই হোক না কেন আসলে ওইটা আসে না যেটা আমরা চাই। আবার তো ক্লাসরুমে এসে হাজির হয়েছেন, আবার তো আরেক ঝামেলা। ওকে, সো মানে আবার রিপিট করছেন। আচ্ছা, একটু ক্লিয়ারলি বলি, ওনার চিন্তা আর আপনাদের চিন্তা ভিন্ন, মানে আপনারা যখন ওই ওনার জায়গায় যাবেন, না হলে ওনার জায়গায় যাবেন,
ওনাকে ওনার বস এখন বলা শুরু করছে সাপোজ ভাই ও পিছা তুমি কিছু বুঝবা না, রাইট, সামথিং লাইক দিস। আমি ল্যারাবেল আপনি কেমনে বুঝবেন, আপনি ওপি জানেন, আপনাকে হয়তো ক্রুড অপারেশন দিলে সেভ টেপ করতে পারবেন, ইটস এ চ্যালেঞ্জিং সামথিং, আপনি বুঝতে পারতেছেন, লাইব্রেরি নামাচ্ছেন বুঝবেন কিভাবে, রাইট? সো ওনার কাছে ওপিটা বিশাল কিছু, ভাই এটা না হলে তো আমি আগাইতে পারতেছি না। সো আই নিড কি মানে রিফ্রেশার টাইপ কোর্স অথবা কি ওয়ার্কশপ, যেন আমি কুইকলি বুস্ট আপ করতে পারবো। আপনাদের ক্ষেত্রে ওপি কি ছিল জানেন, মানে স্টুডেন্টের ক্ষেত্রে এখনো ওপি হয়েছে ভাই আমার 160টা ক্রেডিট করতে হবে, ওখানে 4 ক্রেডিটের একটা কোর্স। ওপি যদি স্যার খুব বেশি নাম্বার দেয় তাহলে পড়বো, আর যদি খুব কম নাম্বার দেয় এটা পড়বো না, C- পাস করলে মানে স্যার কোর্সে। সো ইউ উইল থিঙ্ক অ্যাবাউট দ্য সিজিপিএ, রাইট? এবং আপনার মোটামুটি 1% আপনার কোর্সের মধ্যে 1%-এর চেয়ে কম, তাই না? সো ওটা আপনার কাছে তত বেশি গুরুত্ব পায় না 8-10টা। সো যখন আপনি ইন্ডাস্ট্রিতে আসবেন, সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ঢুকে গেলেন, তখনই প্রথম 50, 60, 70% জিনিস আপনি ফিল করবেন দরকার নাই। ওকে, ম্যাথের যতগুলা কোর্স ছিল দরকার নাই এখন, রাইট? ফিজিক্সের কোর্স ছিল দরকার নাই, ইংলিশ ছিল সাপোজ ইউ ফিল দরকার নাই, ডিরেক্টলি দরকার নাই, মনে রাখবেন ইনডিরেক্টলি দরকার আছে। সুইমিং পারেন এটাও দরকার হয় অ্যাজ অ্যান এমপ্লয়ি, রাইট? ওকে, সো দিস ইজ অ্যানাদার থিং। ওকে, এরপরে আপনার আরো 3টা নেটওয়ার্কিং কোর্স। কি করবো আমি তো বুঝি নেটওয়ার্কিং, আমি তো এখন ডে টু ডে নেটওয়ার্কিং করছি না, তাই না? রাইট, হার্ডওয়্যারে অনেক কোর্স ছিল, কি যেন VLSI ডিজাইন, রাইট? কাগজ কলমে কত ডিজাইন করে ফেলছেন, তাই না? ওকে, ল্যাবও দেখেন নাই। ল্যাব আছে নাকি বাংলাদেশে? বইটা মনে হয় আছে, VLSI বইটা আছে, সো আর অন্য কোথাও নাই। ওকে, সো যেটা বলতে চাচ্ছি, এগুলা আপনি ফিল করবেন 10% জিনিস আপনি প্রোগ্রামার হিসেবে আসলে দরকার কোর্সে যা শিখছেন। ওকে, সো নাও প্রফেশনাল কোডিংটা আপনাদের কাছে কিছুদিনের মধ্যে আসলে সামনে চলে আসবে, যখনই ইন্টারভিউ ফেস করতে যাবেন। প্রথমে আপনাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে অ্যান্ড্রয়েডের এসডিকেটা একটু ব্যাখ্যা করেন। সাপোজ অ্যাপস ডেভেলপার হিসেবে গেলেন, কি অ্যাপস তৈরি করছেন? প্রথমে আসলে থিওরিতে যাবেন। আপনাকে এটা জানেন, আপনাদের সবার এখানে 4th ইয়ারের শেষের দিকে কারা আছেন একটু হাত তোলেন। বাকি সবাই কি কোচিং বোকা নাকি? বাকি সবাই 3rd ইয়ার এরকম কিছু? ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমি আসলে এখন কথা বলে আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হবে না, কারণ আপনারা ভুলে যাবেন, নেচারালি মানুষের মেমোরিতে এতদিন থাকে না। সিভিতে আপনারা লেখেন না নাম, ঠিকানা, তারপর টেবিল দিব, টেবিলে বড়া মোটা দিব না পাতলা দিব, কালার দিব, কি হবে? এগুলো আমাদের কাছে কোনো ভ্যালু অ্যাড করে না, জিরো ভ্যালু। আমি প্রথমে দেখবো ওনার সিভিতে দেখি তো কোনো লিঙ্ক আছে কিনা। যদি অ্যাপস ডেভেলপার হিসেবে করেন, অ্যাপসের কোনো লিঙ্ক আছে কিনা যেখান থেকে ক্লিক করলে প্রথমে হলো এটা কিসের উপর, 2-3টা লাইন দিয়ে উনি বুঝাতে পারছে কিনা এটা কিসের উপর, রাইট? ক্লিক করলে আমার মোবাইলে চলে আসবে কিনা, রাইট? এরকম মেকানিজম করছে কিনা উনি। আচ্ছা, আসলো, উনি তো খুব সুন্দর কাজ করছে দেখি। সোর্স কোডের লিঙ্কই আছে, ক্লিক করলাম, গিটহাবে থেকে ডাউনলোড করে দিল। বুঝতে পারছেন? নাইস জিনিস করছে, কিন্তু বুঝতে পারতেছি না কিভাবে ইউজ করবো। দেখি তো ইউটিউবে কোনো টিউটোরিয়াল দিয়ে রাখছে কিনা, রাইট? তখন আমরা ফিল করি এই লোকটা প্রফেশনালি ভালো করবে। এরকম 4-5টা জিনিস যদি আপনার থাকে, দেন উই থিঙ্ক ইউ আর গোয়িং টু বি রিয়েলি প্র্যাকটিক্যাল প্রোগ্রামার, এলস নট। না হলে বইয়ের পাতা। আপনাদের লাইফে, স্টুডেন্টদের লাইফে যেটা দিয়ে শেষ হয়, প্রফেশনাল লাইফে সেটা দিয়ে চ্যালেঞ্জ শুরু হয়। আপনাদের অ্যাসাইনমেন্ট ও প্রজেক্ট দেয় না, শেষ হয় কখন? কোন দিন শেষ হয়? তো তাড়াতাড়ি যেদিন জমা দেন অথবা প্রেজেন্ট করেন, তাই না? রাইট, ফিনিশ। তারপর আর কে দেখে, আরে পায়ে গেছে A+, রাইট? অনেক খুশি। প্রফেশনালি গল্প স্টার্ট হয় তখন, মানে ওনারা সফটওয়্যার তৈরি করে, রাইট? 15-20 দিন ধরে তৈরি করে, মানে এই তৈরির সময় ওনারা সেই রকম উন্মাদনায় থাকে, আরে কত পৃথিবীর সেরা সেরা ডিজাইন করে দিলাম। তারপর ক্লায়েন্টের সামনে গিয়ে প্রেজেন্ট করে, ক্লায়েন্ট মোটামুটি ধুয়ে দেয়, এইবার কাজ শুরু, রাইট? বোঝা যাচ্ছে? এখন উনি বুঝতে পারতেছে ভাই রিয়েল লাইফ তো রিয়েলি চ্যালেঞ্জিং। সো এরপর থেকে ওনার কাজ শুরু হয়। স্টুডেন্ট লাইফে যেখানে শেষ, প্রফেশনাল লাইফে ঠিক সেখান থেকে শুরু হচ্ছে ক্লায়েন্ট ফিডব্যাক। আর আমাদের স্যার যখন ফিডব্যাক দেয়, তখন মানে হলো উনি একটা স্কোর দেয়, তারপর বলে যে কিচ্ছু পড়াশোনা করিস নাই, সবসময় ফেসবুকে থাকিস, যা তারপর তোরে দিয়ে দিলাম। ওকে, সো সামথিং লাইক দিস। ওকে, সো
ওই আমাদের কোর্সের প্যাটার্ন কিন্তু উই আর থিঙ্কিং ফ্রম প্রফেশনাল পয়েন্ট অফ ভিউ, কেমন? যেন আপনারা আপনাদের লাইফে সামনের দিকে গেলে এই জিনিসগুলো আর্লি জানলে আপনাদের জন্য সুবিধা হয় প্রিপারেশন নিতে প্র্যাকটিক্যাল লাইফের জন্য। আবার এখানে চলে আসি, আমি এখানে যেটা লিখছি সেটা হলো একটা ইউজার ডিফাইন টাইপ, যেটার মধ্যে অ্যাট লিস্ট এটা দেখে বোঝা যায় এটা একটা মেথড। ওকে, এটা একটা ক্লাস, ইউজার ডিফাইন টাইপ ক্লাস। টাইপ বলতেছি তার মানে এটা একটা টাইপ, স্ট্রিং, ডাবল, ইন্টিজারের মতো টাইপ, রাইট? থিংক ইন দিস ওয়ে, ইউজার ডিফাইন টাইপ। কে ডিফাইন করছে? আমি ডিফাইন করছি। ওকে, এগুলো কি? না, পাবলিক প্রাইভেট না, ওই যে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, আচ্ছা। ওকে, এগুলা বিভিন্ন জন বিভিন্ন নামে বলতে পারেন আর কি, যেন ভেরিয়েবল, ডাটা, রাইট, প্রপার্টি, অনেক কিছু বলতেছেন। আচ্ছা, আমরা আস্তে আস্তে ডেভেলপ করব কথাবার্তা। ওকে, মানে এগুলো আমাদের ডাটা থাকে। আচ্ছা, এখন আসেন এই যে ইউজার ডিফাইন টাইপটা তৈরি করলাম, ধরেন আমরা সবাই মিলে একটা প্রজেক্টে কাজ করছি, আমি এই ইউজার ডিফাইন টাইপটা তৈরি করে দিলাম, কেউ এটা ইউজ করে না, তাহলে কি আমার প্রজেক্টে কন্ট্রিবিউশন কতটুকু? এটা কি বুঝেন এই কথাটুকু? রাইট? আমি অনেক কিছু আবিষ্কার করলাম, কোনোদিন কোনো মানুষ ফিল করলো না আমার এটা ব্যবহার করা দরকার। কি অবস্থা হবে আমার? অ্যাটলিস্ট এই সিভিলাইজেশন মানে বর্তমান সময়ে আমার ভবিষ্যতে ধরেন আমি এমন জিনিস তৈরি করলাম যেটা 5000 সালের মানুষের জন্য, সেটা অন্য কথা। ওকে, যারা খুব দূরদৃষ্টি সম্পন্ন তারা ওইরকম করতে পারে। দিস ইজ অ্যানাদার থিং। আপনারা জানেন এখন গ্র্যাভিটেশনাল ওয়েভ নিয়ে খুব কথাবার্তা হচ্ছে, যেটা 100 বছর আগে আইনস্টাইন বলছিল, 1916 সালে বলছিল মনে হয়, এরকম কিছু আছে। উনি ঝামেলা করতেছে এটার কারণে, অনেক এক্সপেরিমেন্ট। তো এটা তো দিস ইজ অ্যানাদার স্টোরি। বাট হোয়াট আই ওয়ান্ট টু সে, অ্যাট লিস্ট এইটা বলা যায়, এই প্রজেক্টে আমাদের প্রজেক্ট একটা সবাই কাজ করছে, এই প্রজেক্টে আমি পার্সন লিখে এবার তাকায় আছে এবং মুগ্ধ হচ্ছে, কি সুন্দর জিনিস লিখলাম, বাট কোনো মানুষ না এটাকে ইউজ করলো, তাহলে আমার কমপ্লিটলি এফোর্ট জিরো, এই প্রজেক্টে জিরো, নাথিং, তাই না? সো আই নিড এ ইউজার। এখানে ইউজার বলতে কাকে বোঝাচ্ছে? কে ব্যবহার করবে? এন্ড ইউজার, কোনো একটা ক্লাস ইউজ করবে, সেই ক্লাস কে লিখবে? আরেকজন প্রোগ্রামার লিখবে। ওকে, সো আমি আমার ক্লাসের ইউজার বলতে আসলে আরেকজন প্রোগ্রামারকে বলতেছি। এটা আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলি কলার বলি না? কলার কিন্তু বলা হয় যে আমার এই মেথডের কলার কে, তাই না? যে কে কল করছেন, কোন ক্লাস কল করছেন, রাইট? অর্থাৎ আমি এখন সেই জায়গায় দাঁড়ানো যে জায়গা থেকে আমি আরেকজন প্রোগ্রামারের কথা চিন্তা করে জিনিসপত্র তৈরি করছি। ওকে, সো প্লিজ এনিওয়ান, পেছন দিক থেকে আসার কোনো উপায় নাই, কেউ একজন যদি এসে আমার এটাকে ইউজ করেন, আমি মানে কি বলবো, আমি ফিল করবো আর কি আমি কিছু করতে পারছি। এনিওয়ান? ইয়েস প্লিজ, চলে আসুন। থ্যাংক ইউ, হাততালি দেন আমার জন্য। ইয়েস, সো আপনি কোথায় ইউজ করতে চান? বসেন, এটা তো ট্রেনার চ্যানেল, ডেভেলপার। ওকে, স্টার্ট পয়েন্টে, সো উনি স্টার্ট পয়েন্টে ইউজ করতে চায়, আপনারা সবাই ওকে। এছাড়া তো জায়গা নাই, মানে উনি হয়তো আবার নতুন করে লিখতে পারে, বাট ইউ ডোন্ট নিড ইট। ইয়েস, স্টার্ট পয়েন্ট, হাউ টু ইউ ইউজ ইট? এখানে যেহেতু আমাদের একটা ইউজার ডিফাইন ক্লাস, তো এখানে আমাদের একটা অবজেক্ট নিতে হবে ওই টাইপের। ফাইন, ওকে, সো ক্রিয়েট ইট। আমি ছবি তুলি, স্মাইল প্লিজ। আমাদের আচ্ছা, বাইরে কারো ছবি তোলায় প্রবলেম থাকলে বলেন, ডেফিনেটলি এটা সম্পূর্ণ ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছা, আমি একটু ব্লার করে দেব, কেমন? ওকে, সো উনি কি করছেন ওখানে আমি একটু এখানে দেখি। একটা পার্সন টাইপের মাই অবজেক্ট আছে। ইট ইজ অবজেক্ট, না হয় না, এটা নিউ দিতে হবে। হয় নাই। ইয়েস, সো কমপ্লিট করেন। ওকে, সো জাস্ট ওয়েট। উনি বারবার আমার ক্লাসে ঢুকতেছে কেন? আমি এসি ছাড়ার জন্য কি এসির ভিতরে ঢুকি? তাই না? ঢুকি না তো। আর এটা চালানোর জন্য ভিতরে ঢুকতেছে। সো ইউ ডোন্ট সি মাই ক্লাস, রাইট?
আপনি যদি রিয়েলি এটার ইউজার হন, আমি যদি ঠিকমতো বানাই, না বানালে তো ঢুকতে হতো ঠিকই, তাই না? ধরেন এমন ভাবে এসি বানালো, এসির ভিতরে ঢুকে So, আমার ভয় লাগতেছে উনি যেভাবে আমার ক্লাসে ঢুকতেছে তার মানে আমি অ্যাকচুয়ালি আমি এটাই করছি যে তাহলে আমি আপনাকে ইজি করে দিই। সোজা লেখেন পারসন এ পারসন অথবা পারসন 1, সরি পারসন 1, এটা পারসন 1। আচ্ছা, পারসন 1 লেখার সময় পি উনি ছোট হাত দিয়েছেন কেন? ইউ নো ভেরিয়েবলের নাম ক্যামেল কেস হয়, ইকুয়ালস নিউ, আসলে এটা ইকুয়ালস না, এটা অ্যাসাইনস, নিউ পারসন, অবজেক্ট তৈরি হয়ে গেল, তাই না? আচ্ছা, তারপর একটা কাজ করেন, স্ট্রিং আমি লিখছি, আমি একটু গাইড করছি ওনাকে। স্ট্রিং ওকে স্পেস ফুল নেম equals person 1 dot get full name dot get চলে এসেছে, তাই না? ওকে, ফুল নেম পাওয়ার জন্য উনি নামটা দেখছেন গেট ফুল নেম, এটা ভালো কিছু হয়েছে না? নামটা যদি PQRS হতো অসুবিধা হতো, মানে PQRS হলে তো বুঝতোই না, অসুবিধা হতো কোথায়? ভাই বুঝি না, এরকম 5-6টা মেথড যদি থাকতো আমি তো বুঝতো না কোনটা কি, অসম্ভব, তাই না? ওই উনি তখন আমার ক্লাসে ঢুকতো, তাই না? ভেতরে গিয়ে দেখতো কোনটা কি করে, সবসময় এটা সম্ভব না। ওকে, দেন প্রিন্টএলএন বললেন ডান ফিনিশ। আরেকজন এসছে, দেখেন একটা জায়গা দেওয়া যায় কিনা, সামনে চলে আসতে পারেন। সরি, আমরা আসলে বুঝে উঠতে পারি নাই যে এরকম সংকট হবে। ফুল নেম আমরা নিজেরাই বলি ক্লাসে সবাই উপস্থিত থাকেন, তাই না? এখন তো মনে হচ্ছে অরিজিনাল কেউ না আসে, বিয়ে দাওয়াতের মতো অবস্থা। ও আমরা তো সেটা ইনিশিয়াল করে দিই না, নাম নেই, কোনো নাম তো দেইনি। ওকে, সো ওয়েট, রান ইট সি। এখন নাল আসছে। ইনিশিয়ালাইজ করে ও নাল নাল নাল, তাই না? হোয়াটস রং উইথ ইট? অবজেক্ট থেকে বলছে যে এই ফুল নাম দাও, ফুল নেম দাও, গেট ফুল নেম, আই ওয়ান্ট টু গেট ইউর ফুল নেম। নামকে চাইছো, তারপর ওনাকে বলছে নাল নাল নাল, তারপর ওনা মনে করতে এই ফুল নেম কল করার আগে তো আগে 3টা ডাটা দিতে হবে, তাই না? তাহলে কি করবেন? এটা ডাটা দেন। এখন এখানে Set দিব না, এখানে এই পাশে কোনো দিব? কোন পাশে দিতে চান? এখানে যেহেতু আপনি পার্সনে পাবলিক করছেন, আমি এখানে ইউজ করতে পারবো public। কোথায় দেন? এখানে সেট দেন, আপনি আমার পার্সোনাল ক্লাসে ঢুকতে পারবেন না, শর্ত একটাই। Okay, okay, okay. So পারসন 1 ডট সেট dot dot first name set method, অনেকের ওই এটা আসছে, এটা তো নাই, এটা ডাইরেক্টলি ডাটা আছে, তাই না? অ্যাসাইন করা। সো ফার্স্ট নেম প্লিজ, একজনের 3টা নাম আছে, তাড়াতাড়ি নামটা বলে ফেলেন। কি বলবেন? পেছন দিক থেকে বলেন। ইয়েস, শরীফুল ইসলাম আর শরীফুল ইসলাম, প্রথমে শরীফুল, Yes. স্পেলিং প্লিজ। FUL, yes. Person 1. Middle name, है ना? Islam. Person 1 dot last name. Sorry? Arafat. রান করেন। শরীফুল ইসলাম আরাফাত, আপনার নাম কি নিচে দেখেন তো ঠিকমতো এসেছে কিনা? আসছে? তার মানে আমার ক্লাসটা আমি ঠিকভাবে করছি, তাই না? ফুল নেম সে সঠিকভাবে জেনারেট করতে পারে। ওকে, ডান। বাট আপনাদের জায়গা থেকে আমি একটু বোঝার চেষ্টা করছি, উনি আসলে তো আপনাদের সবাই প্রতিনিধিত্ব করছে, তাই না? আমি ধরে নিচ্ছি উনি হলে, আপনারা সবাই হলেন কলার। তার মানে হলো গেট ফুল নেম কল করার আগে নামগুলা দিতে হবে, তাই না? এরকম একটা ব্যাপার আছে। আমার এখানে যদি আরো কয়েকটা মেথড থাকতো এরকম, যে এই মেথড কলের আগে ওগুলো দিতে হবে, এই মেথড কলের আগে ওই রকম দিতে হতো। এবার আবার চিত্রটা পাল্টায় ফেলি।
আমার ক্লাসে উনি ইউজ করছেন, ওনার লেখা ক্লাসও ইউজ করছেন, ওনার লেখা ক্লাসও ইউজ করছেন। আমরা প্রত্যেকে এরকম আমাদের মেথডগুলোর আগে বিভিন্ন জিনিসপত্র ওনাকে মনে রাখতে হচ্ছে। ইজ ইট গুড ডিজাইন অর ব্যাড ডিজাইন? ওয়াই ব্যাড ডিজাইন? কেন পারবে না? স্যার কলার তো মেথডের সম্পর্কে আইডিয়া ফুল আইডিয়া নাও থাকতে পারে। ওকে, তো আইডিয়া মনে রাখবে। আমি বললাম এই আমার গেট ফুল নেম কল করার আগে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম, গেট লোকেশন কল করার আগে কি ল্যাঙ্গুয়েজ ল্যাটিটিউড দিতে হবে, উনি আরো কন্ডিশন, উনি আরো কন্ডিশন, উনি আরো কন্ডিশন। উনি বলছে যে মনে রাখতে পারবে না। কেন মনে রাখতে পারবে না? ইয়েস প্লিজ। কমপ্লেক্সিটি বেশি আমাদের মানে ব্যক্তিগত হিউম্যান দিক থেকে। কি কমপ্লেক্সিটি? মনে রাখতে পারবেন না এরকম কয়েক হাজার ক্লাসের প্রত্যেকটা ক্লাসের কন্ডিশনাল মেথডের কন্ডিশনাল ইস্যু পারবেন না? আচ্ছা, সেটার একটা প্রথম হলো আপনারা অনেক কঠিন কঠিন জায়গাতে বলে কমপ্লেক্সিটি বাড়বে এসে। হিউম্যান ব্রেইন এত কিছু মনে রাখতে পারে না। এটা আপনি সুপারম্যান না তো দেখলেন মনে থাকলো, তাই না? এরকম তাহলে খবর আছে কিন্তু। বি কেয়ারফুল, এই গুণ যেন কেউ না জানে, এফবিআই তুলে নিয়ে যাবে। কেমন? তারপর ওদের যেসব এলাকা আছে যেগুলোতে মনে রাখা দরকার হয় মানুষের চেহারা, আপনার নিয়ে যাবে মনে রাখা সবগুলো চেহারা, তারপরে এসে এবার আঁকা শুরু করো। সো বিকজ অফ আপনি এট এ টাইম 1000 মানুষের চেহারা মনে রাখতে পারেন, রাইট? হিউম্যান ব্রেন কখনোই, আমি যদি এখন বের হয়ে যাই আর অনেক মানুষের সাথে আপনারা হেঁটে যান, আমাকে যদি বলা হয় ক্লাসরুমে কতজনকে দেখছেন, আমি কি করব? আপনাদের মধ্যে থেকে মাইট বি 3-4 জনকে ডিটেক্ট করতে পারবো সাপোজ, এবং অন্য মানুষকে বলবো হ্যাঁ উনিও ক্লাসরুমে ছিলেন। ইউ সি বিকজ অফ হিউম্যান ব্রেন এরকম, রাইট? ওকে, এখন তার মানে হলো এই মেথড কল করার আগে, গেট ফুল নেম কল করার আগে এই তিনটা জিনিস সেট করতে হবে। এই জিনিসটা ওনাকে আমি আমার ক্লাসেই তো ওনাকে অফার করছে, তাই না? এবং বলছে, তার মানে হলো আমার ক্লাসটা খুব ভালোভাবে ডিজাইন হয় নাই। কার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি? কলারের পয়েন্ট অফ ভিউ থেকে। কনক্লুশন হলো আমার ক্লাস ভালো ডিজাইন নাকি খারাপ ডিজাইন, এটা নির্ভর করবে আমি যত বেশি কলারের জায়গা থেকে আমি দেখব। যদি কলারের জায়গা থেকে দেখে অথবা রিয়েল কলারের ব্যাপারটুকু আমি বুঝে সলভ করতে পারি তাহলে ফাইন, গুড, এলস কিন্তু ব্যাড, রাইট? এক্ষেত্রে আমার কলারকে আমি পুশ করতেছি, ইউ নিড টু মেমোরাইজ ইট, আপনাকে এটা মনে রাখতে হবে। উনি বললো যে ভাই আমি কতজনের কথা মনে রাখবো, আমি এতগুলা ক্লাস নিয়ে আমি কাজ করি, আমি দুনিয়ার মানুষ, রাইট? উনি তো জানেন না বয়স হলে মেমোরি আরো কমেছে, আমি কতগুলা মনে রাখবো, রাইট? ওকে, সো ওনার লাইফটা কিন্তু হেল হয়ে যাচ্ছে। অধিকাংশ ক্ষেত্রে প্রোগ্রামাররা এই পেইনটা জানে না এবং উনি ফিল করে আই এম এ প্রোগ্রামার, আই হ্যাভ নো লাইফ, তাই না? উনি তখন ওই স্ট্যাটাস দেয়, রাইট? অথবা লাইক দিয়ে রাখে, হ্যাঁ ভাই আমার জীবনে এরকম। ওনার কিন্তু প্রবলেম কে ক্রিয়েট করতেছে? আরেকজন প্রোগ্রামার। আসলে ব্যাড ডিজাইনটুকু ওনাকে চেপে ধরতেছে। মনে রাখা ভালো নাকি খারাপ? ভালো, কিন্তু ভালো। সম্ভব তো না। এত কিছু মনে রাখা তো সম্ভব নয়। আচ্ছা, প্রথমে হলো দেখেন আমি দুইটা কেস দিই আপনাদেরকে, দেখা যাক এটা কাজ করে কিনা। সাপোজ দুই প্রান্তে যে দুইজন আছেন, এখানে একজন আর ওখানে আরেকজন, ওনাদের দুইজনকে আমি চ্যালেঞ্জ দিলাম। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। সো আপনি অ্যাকসেপ্ট করেন, আমি ওনাকে চ্যালেঞ্জ দিই। সো ওনার চ্যালেঞ্জটুকু হলো ওনাকে খুব নাইস একটা আর্টিকেল দিলাম। ওনাকে বললাম আপনি এই আর্টিকেলটা পড়বেন আগামী 3 ঘন্টা এবং এইখান থেকে আপনি মুখস্থ করে ফেলবেন পুরাটুকু, এবং আপনাকে আমি যে কোনো ক্যারেক্টার, যে কোনো জিনিসের কথা জিজ্ঞেস করব, নামের বানান জিজ্ঞেস করবো, এরকম খুব কমপ্লিকেটেড জিনিসপত্র আপনি উত্তর দিবেন। এখন ওসব দিতে হলে কিন্তু ওনাকে মুখস্থ করতে হচ্ছে, রাইট? সো উনি আর্টিকেল নিল, উনি মুখস্থ করা শুরু করলো, রাইট? মুখস্থর ব্যাপার তো জানেন, বাচ্চা পোলাবেন আমাদের যেটা যদি এখনো গ্রামে যান দেখবেন যে স্কুলে পুরো একসাথে পড়তেছে সবগুলো, ওরকম করে উনি এটাকে পড়তেছে, রাইট? ওনার চ্যালেঞ্জটুকু এটা। আর ওনার ক্ষেত্রে দিলাম যে আপনি ম্যাথসের কিছু এই ট্রিক্সগুলো একটু দেখে নেন, সাইলেন্ট, ওকে, এবং আপনাকে কিছু সুন্দর সুন্দর প্রবলেম দিব সলভ করার জন্য, রাইট? 3 ঘন্টা সময়, ওকে। আফটার 3 আওয়ার্স কি ঘটনা ঘটবে?
ওনার অ্যাপিয়ারেন্স কেমন হবে এবং ওনার অ্যাপিয়ারেন্স কেমন আপনার অ্যাপিয়ারেন্স ভালো হবে, কেন? কারণ ইনি তো মুখস্থ করে নাই, ইনি যে বুঝছে জিনিসটা বুঝছে। ওকে, আর ওনার অ্যাপিয়ারেন্স মুখস্থ করার কারণে খারাপ? কোর্সে মাথায় নষ্ট হয়ে গেছে। ওকে, এটা উনি ওনার কাছে ভালো কথা বলতে যান, ভাই কেমন আছেন, ফাজলামি করেন, আর ওনাকে জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, আরে আসেন আসেন, মজার একটা জিনিস শিখছি, আমরা দেখাই, রাইট? বিকজ অফ আমাদের মস্তিষ্ক আসলে মনে রাখতে চায় না, রাইট? মস্তিষ্ক কখনোই মেমোরাইজ, ও হার্ড ডিস্ক না, ও আসলে প্রসেসর, ও প্রসেসিং করতে চায়, নতুন জিনিস দেখলে কিউরিসিটি জন্মায় ওর, এবং সেটা লার্ন করতে চায়, কেমন? সো যখনই মেমোরাইজেশনে ইস্যু আসে তখন আমরা হিউম্যান বিং হিসেবে আমাদের মস্তিষ্কে প্রচন্ড প্রেসার দিতে থাকি। উনি 3 ঘন্টা ধরে প্রেসার দেওয়াতে ওনার মন টন প্রচন্ড রকমের ক্ষেপে আছে, রাইট? আর যেটা দেখবেন আমাদের বিভিন্ন রকম পরীক্ষাগুলোর আগে যে অবস্থা হয় আর কি, কেমন? ওকে, আর ওনার যেহেতু ওনার বিভিন্ন কি অ্যানালাইটিক্যাল প্রবলেমগুলো দিছি, সো ওনার মাথা পুরো ক্রিয়েটিভ জিনিসপত্রে ভর্তি হয়ে আছে, বুঝা যাচ্ছে? বিকজ অফ ওনার ব্রেনের সাথে সঙ্গতিপূর্ণ জিনিস দিছি, রাইট? সো আপনারা যারা ক্লাস লাইব্রেরি মুখস্থ করার বিষয় চিন্তা করেন তারা এই চিন্তাটুকু এখন থেকে বাদ দিয়ে দেন। It's not your job as a programmer to remind or memorize all the classes in Java or PHP or .NET. It's not your job, Python. কাজ করতে করতেই মনে থাকবে। আপনাদের সাথে যদি আমি আগামী 3 মাস কন্টিনিউয়াস ক্লাস নেই, আপনাদের সবার চেহারা আমাকে ধরে ধরে মনে করতে হবে না, তাই না? মনে থেকে যাবে না। আমার অনেকের আমার কিন্তু নাম পাই নেমে আমি ডাকা শুরু করবো, রাইট? ওকে, সো এটা মেমোরাইজেশনের ইস্যু না, এটা হলো ডে টু ডে আমি কতটুকু ইনভলভ থাকতেছি সেটার মধ্যে, তাই না? আমি কি আপনাদেরকে ডেকে ডেকে চেহারার দিকে তাকাবার জিজ্ঞেস করে নাম বলেন, তো চোখ বন্ধ করবো, হ্যাঁ উনি অমুক অমুক অমুক, এটা করবো? এটা করার দরকার নেই, উই ডোন্ট নিড ইট। ওকে, সো হাউএভার আবার আমি এখানে চলে আসি। আমি এখন যে জায়গায় দাঁড়ানো সেটা হলো কলারের জায়গা। কলারের জায়গা থেকে দেখলাম কি কি একটু বোঝার চেষ্টা করি। প্রথম লাইনে উনি একটা অবজেক্ট তৈরি করছেন আপনাদের ভাষায়, পরের লাইনে উনি কিছু ডাটা সেট করছেন, রাইট? সেট গেট নিয়ে কিছুক্ষণ পরে আবার কথা বলবো। এবং এই লাইনে উনি একটা মেথড কল করছেন এবং এখানে প্রিন্ট করছেন। কলারের জায়গা থেকে দেখলে বোঝা যায় একটা ক্লাসের মধ্যে আবার ইন্টারনালি ইউজার ডিফাইন্ড টাইপে ইন্টারনালি কিছু ভেরিয়েবল থাকে যেগুলোতে ডাটা ধরে রাখা যায়। এক্সাম্পল, ডাটা যদি এখানে না থাকতো তাহলে গেট ফুল নেম কল করলে কিন্তু সে শরীফুল ইসলাম আরাফাত দিতে পারতো না, পারতো কি? পারতো না। তার মানে হলো এই ডাটাগুলোকে সে ধরে রাখে, তাই না? আচ্ছা, তারপর হলো একটা ইউজার ডিফাইন্ড টাইপে কিন্তু মেথড থাকতে পারে। ওই মেথড কল করলে ওই ইউজার যে ইনস্ট্রাকশন লিখে দিছে সে অনুযায়ী কাজটুকু হয়ে আসে। আমি কলার হিসাবে গেট ফুল নেম কি দিবে এটা নিয়ে মোর ইন্টারেস্টেড, কিভাবে দিয়ে দিবে এটা নিয়ে আমি চিন্তা করি না। এটা কি বোঝা যায়? ওকে, এটা কি বুঝতে পারছেন কথাটুকু? অর্থাৎ গেট ফুল নেম কল করার ভেতরে স্ট্রিং বিল্ডার দিয়ে কাজ করে নাকি স্ট্রিং টাইপ দিয়ে কাজ করে, ক্যাটিনেট করে কিভাবে, এটা নিয়ে কি কলারের জায়গা থেকে আমরা চিন্তা করি? এটা আপনাদের চিন্তা না, এটা কার চিন্তা? মেকারের চিন্তা, রাইট? সো এখানে দুই টাইপের, একটা হলো ক্রিয়েটর যিনি তৈরি করছেন, আর একটা হলো ইউজার আর কলার, রাইট? আপনাকে সবসময় কলারের জায়গা থেকে বুঝতে হবে মানে বোঝার জন্য। আচ্ছা, এক্সাম্পল হিসেবে দেখেন কত রকম কনফিউশন তৈরি করে ফেলা যায়। যেমন আমি যদি এখানে কিছু ডাটা দেই এরকম পাবলিক স্ট্রিং এ, সাপোজ পাবলিক ইন্ট বি দিলাম। এখন কলারের জায়গায় আসেন, কি বুঝলেন? নাম দিব না সংখ্যা দিব, সেটা না হয় টাইপ দিয়ে বুঝলেন, স্ট্রিং। কিন্তু এটা কি? এ means nothing, কিচ্ছু না, কিচ্ছু বুঝতেছে না, তাই না? ওকে, সো মিনিংফুল নেম কেন ইম্পর্টেন্ট এবার কি বুঝতে পারতেছেন? এ বি সি ডি, তাই না? মেথডের নাম উল্টাপাল্টা দিলে যত বেশি কমপ্লিকেটেড করবেন তত বেশি আপনার ক্লায়েন্ট আপনাকে অ্যাভয়েড করবে। আমি যদি ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম এগুলা না দিয়ে উইয়ার্ড নাম দিতাম, মেথডের নাম উইয়ার্ড দিতাম, আপনারা কেউ আমার ক্লাসের ধারে কাছে ভিড়তেন না, বলতেন অনেক ক্লাস ডিজাইনে জানেন না, তাই নয় কি? কমপ্লিটলি আমাকে অ্যাভয়েড করতেন। মিনিংফুল নেম ইজ ইম্পর্টেন্ট, নেম মাস্ট বি মিনিংফুল। ওকে, চলে আসি ডিটেইলস আলোচনায়। আচ্ছা, পরবর্তী আলোচনাটুকু মানে
সঠিকভাবে করার জন্য আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি যেটার নাম হলো ফুল নেম। বলতো না তাই না, মাঝখানে জাস্ট একটা ভেরিয়েবল, দ্যাটস অল। না আমরা একটু ডিবাগ করি, কেমন? আপনারা জানেন ডিবাগ করতে হয় কিভাবে? সো ইক্লিপসে আপনি জানেন এক একটা এডিটরে এক এক রকম। ডাবল ক্লিক করলাম, ডিবাগ। ওকে, নাও আমি একটা একটা করে যাব, একটা একটা লাইন করে যাব। সো আমি এটাকে বলা স্টেপ ওভার। এখন পারসন 1 এর মধ্যে কি আছে দেখেন তো, কিছু আছে? সবকিছু নাল না, তাই না? আর বি হলো 0 কারণ ওটা ইন্টিজার টাইপ। আমি ওই অংশগুলো একটু ফেলে দেই যেটা এখানে ছিল এ বি, বিকজ অফ কমপ্লিটলি মিনিংলেস, তাই না? ওকে, সো আবার দিচ্ছি। ওকে, সো স্টেপ ওভার ইউ সি পারসন হ্যাজ নাথিং অ্যাকচুয়ালি, তাই না? ও তিনটা ডাটার কিছু নাই। তারপরে স্টেপ ওভার এবং স্টেপ ওভার। আমি সাপোজ এই পর্যায়ে আসলাম, এই পর্যায়ে দেখেন তো কি সেট হলো? ফার্স্ট নেম, মিডল নেম, তারপর লাস্ট নেম স্টিল নাল, কারণ এখনো সেট হয়নি। ওকে, সো ডান, রাইট? এখন ফুল নেম আমাকে কি দেয় দেখেন, কি চলে আসলো? শরীফুল ইসলাম আরাফাত, তাই না? কমপ্লিট, ডান, ফিনিশ। ওকে, আচ্ছা আমি যদি কখনো দরকার হয় ফুল নেমের ভেতরে কি হচ্ছে এটা দেখতে চাই, এখন তো আমি দেখি নাই, তাই না? তাহলে কিভাবে দেখবো? সো লেটস স্টার্ট ইট अगेन। সে স্টেপ ওভার এবারে লাইন। স্টেপ ইনটু আর স্টেপ ওভারের মধ্যে একটু পার্থক্য আছে। ইনটু মানে কি? পথ চলা পথে যদি আবার কোনো কলিং থাকে তাহলে ওর ভেতরে ঢুকে যাবে। আর ওভার মানে কি? ভেতরে যাবে কিন্তু সেটা আমাকে দেখাবে না। কল কিন্তু হচ্ছে, সো কিছুক্ষণ আগে কিন্তু কল হয়েছে। সো আমি বললাম স্টেপ ইনটু, কোথায় চলে গেলাম? মেথডে চলে গেল। এখানে দেখেন অলরেডি ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম আছে, রাইট? সো আমার এই ভেরিয়েবলটা সেট হলো, ফুল নেম জেনারেট হলো এবং ফুল নেমটা সে রিটার্ন করে দিল, আউটপুটে দেখা যাচ্ছে। দ্যাটস অল। এগুলো আপনারা জানেন, আমি আর বেশি সময় নিচ্ছি না। এবার একটু ইন ডিটেইলস আলোচনায় চলে আসে। আসলে এই জায়গায় কি হচ্ছে এটা আলোচনার জন্য আমি এখানে কিছু জিনিস লিখি। ইন্ট a equals 100, right? Int b equals a equals 300, b equals 400. এটা কেমন হবে? তো এটা আমি একটু গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে চাই আপনাদেরকে। প্রথম অংশটুকু কিভাবে কাজ করে মেমোরিতে। অবজেক্ট ওরিয়েন্টেড শেখার জন্য অবজেক্ট রেফারেন্স কিভাবে মেমোরিতে থাকে সেটার একটু বেসিক জানতে হবে, না হলে পরবর্তীতে কনফিউজ হবেন আপনি যখন ডিবাগ করতে যাবেন, বুঝতে চাইবেন। তো আমরা প্রথমে ইউজার ডিফাইন টাইপ বাদ দিয়ে আমরা প্রিমিটিভ টাইপগুলো নিয়ে কথা বলি। ইউ অল নো ইট, তাই না? প্রিমিটিভ টাইপ। তো আমরা এই লাইন এটা বলতে পারি কিনা, ফর দ্য ফার্স্ট টাইম যখন আমি ডিক্লেয়ার করছি এ, তখন অর্থ হলো আসলে আমি একটা মেমোরি জায়গা খালি করবে, যেটার নাম দিবে সে এ, যেটার মধ্যে ইন্টিজার ডাটা রাখার জন্য সে রেডি থাকবে। তো আমি এখানে কত রাখতে পারবো? কত রাখলাম প্রথমে? পরের বার কি হবে? এরকম আরেকটা জায়গা তৈরি হবে যেটার নাম বি, ওটার মধ্যে এ রাখবো, সরি উল্লেখ, তাই না? অর্থাৎ বি এর মধ্যে এ রাখবো। এখন এ রাখা মানে কি? 100 রাখবো, তাই না? বি এর কন্টেন্ট কপি করে এ এর মধ্যে রাখবো, এটা তো সবাই জানেন। এখানে কিন্তু কোনো রকম রেফারেন্স অথবা অন্য কিছু আসে না। এখন যদি আমি এ কে যতই চেঞ্জ করি না কেন তাতে বি তে কোনো ইফেক্ট নাই, বি কে যতই চেঞ্জ করি না কেন এতে কোনো ইফেক্ট নাই। एग्जांपल হিসেবে এ এর ভ্যালু এখন পরবর্তী লাইনে এসে কত হচ্ছে? 300। তাতে কি বি এর কিছু যায় আসে? এটা তো সবাই জানেন। জি, তাতে বি এর কিছু যায় আসে না। আবার বি এর ভ্যালু যখন আমার পরের লাইনে গিয়ে 400 হচ্ছে,
তাতে কি এর কিছু যায় আসে? কিছু যায় আসে না। এই অ্যাসাইনমেন্ট মানে হলো আসলে এটার ভ্যালু, এই ভ্যালুটা কপি হয়ে প্রিমিটিভ টাইপের মতো করে রেফারেন্স টাইপ কাজ করে না। কেমন? রেফারেন্স টাইপ আর ইউজার ডিফাইন টাইপ একটু অন্যরকম কাজ করে। আচ্ছা, প্রথমে একটু বলে নেই, সেটা হলো আমাদের এখানে আসলে দুটো লাইন, এখানে দুটো লাইন দেখতে চান? ওকে, তাহলে আমি আরেকটা তৈরি করি। পারসন 2 শেষ। এখানে একটা জিনিস, সাপোজ আমি এমনি উপরে লিখলাম নিউ পারসন, এই দুটো ভিন্ন জিনিস। ওকে, সো তাহলে এটা একটু বলতে পারি, আমরা এই লাইনের দিকে যদি তাকাই, তার মানে হলো এখানে যেটা তৈরি হয় সেই জিনিসটা আসলে এখানে চলে আসে, তাই না? এটা তো অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা প্রথম যখন লিখছি পারসন 1, তখন আসলে সে যেটা করছে সেটা হলো এখানে একটা রেফারেন্স তৈরি করছে এবং ওর নাম দিছে পারসন 1, রাইট? বলছে একটা রেফারেন্স তৈরি করলো, ওর নাম দিল পারসন 1। কতটুকু কমপ্লিট করছে? এতটুকু, এতটুকু, আর কিছু করিনি। আচ্ছা, যখন লিখলাম ওই পাশে নিউ পারসন, তখন সে একটা অবজেক্ট তৈরি করবে। আমি আপাতত অবজেক্টকে একটা বৃত্ত দিয়ে দেখাচ্ছি। এটা কোনো নাম নাই? নাই। এটার ভিতর কি কি আছে? পার্সনের সব কিছু আছে। তিনটা জিনিস। মেথড তো আসলে কিছু না। মেথড কি কিছু? মেথড হলো কল করলে এক্সিকিউট হয়, এছাড়া তো আর কিছু না। তার মানে হলো এটার মধ্যে আছে ফার্স্ট নেম, তাই না? বর্তমানে ভ্যালু কত? না, আমি আবারও বলছি, আমি কোন লাইনে আছি, আমি ডিবাগ পয়েন্টটা ধরে রাখি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। সো ইউ সি আমি হিয়ার। So you see, আমি এখন এই লাইনটা এক্সিকিউট হলো, সাপোজ এই লাইনটা এক্সিকিউট হলো। সরি, আবার এখানে এসে পড়ে আছে কেন? ওকে, এবার এসছে এই লাইনটা এক্সিকিউট হলো। ওকে, সো ইট ইজ ডান। এই অবস্থা আসলে যে ঘটনাটা ঘটছে, নিউ পারসন, সো ফার্স্ট নেম, মিডল নেম, এটা কত? মিডল নেম ও নাল। আপনারা কি বুঝতে পারছেন? নাল এবং লাস্ট নেম, তাই না? ওকে, ফিনিশ। অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি করে? আচ্ছা, যেটাকে আমরা বারবার বলতেছি ইকুয়াল, ওটা কি করে? এটার অর্থ হলো পারসন 1, পারসন 1 তুমি এই যে অবজেক্টটা তৈরি হয়েছে তাকে পয়েন্ট করো। তাহলে দুইটা জিনিস ভিন্ন। এটা কোত্থেকে আসে? এটা আসে পারসন 1 এখান থেকে, আর এটা কোত্থেকে আসে? নিউ পারসন, রাইট? এখান থেকে। আর এটা মানে কি? আপনাকে বুঝতে পারছেন? সো দুইটা অংশ, এটাকে বলা হয় পয়েন্টার অর রেফারেন্স, আর এটাকে বলা হচ্ছে প্লিজ গো অন, এটা কি? অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, রাইট? আর অ্যাসাইনমেন্ট অপারেটর দেওয়াতে এটার অর্থ হলো পারসন 1 তুমি এই অবজেক্টকে পয়েন্ট করো অথবা হুক করো। এখন আপনি যদি এর সাথে কথা বলতে হয়, আসলে কার মাধ্যমে বলতে হবে? এই রেফারেন্সের মাধ্যমে বলতে হবে, অন্য কোনো মাধ্যমে বলতে পারবেন না, কোনো উপায় নেই। ওকে, আচ্ছা, এবার চলেন আমরা এখানে এই নামগুলোর সাথে কিছু ভোকাবুলারি রিচ করি। তো হোয়াট ইট ইজ, এটা কি আসলে ক্লাসের নাম, তাই না? এটা কি কেস হয়?
আচ্ছা, এগুলো কি? তাহলে একটু বলি, মেথডের ভেতরে যেগুলো ওগুলাকে বলা হয় ভেরিয়েবল। সো এইটা আসলে একটা ভেরিয়েবল। মেথডের ভেতরে যেগুলো ডাটা কন্টেইন করে, রাইট? মেথডের বাইরে কিন্তু ক্লাসের ভেতরে, তাই না? ওগুলো কি? প্রপার্টি ইনস্ট্যান্স ভেরিয়েবল ফিল্ড আর ভেরিয়েবল কখনোই বলবেন না, বড় জোর বলতে পারেন ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবল, রেফারেন্স ভেরিয়েবল বলা যায় না স্যার? গ্লোবাল ভেরিয়েবল রেফারেন্স ভেরিয়েবল বলতে পারেন। আসলে রেফারেন্স একটু অন্য টাইপের কথা, খুব বেশি ভুল যেটা না। বলতে পারেন ডেটা আর অ্যাট্রিবিউট। যখন ডেটা অ্যাট্রিবিউট বলতেছেন তখন এটাগুলো কনসেপ্ট লেভেল থেকে বলা, ওকে? আর গো লেভেল ভেরিয়েবল or anything else। আচ্ছা, তো আমি একটু বোঝানোর চেষ্টা করি। এগুলো কিন্তু এই ভেরিয়েবলের লাইফ টাইম কতটুকু, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাই না? আই মিন যখন এটা কল হয় তখন ইনিশিয়ালাইজ হয়, তখনই শেষ। আর এটা এটা হলো পুরা ইয়ার ক্লাস পর্যন্ত ক্লাসের আই মিন যখন কেউ একজন এখানে আউটার ওয়াল থেকে ডাটাটা সেট করে দিচ্ছে তখনই কিন্তু এর ডাটাটা চলে আসে এখানে, এবং এই অবজেক্ট নাই হয়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু এই ডাটা এখানে পারসিস্ট করে সকল মেথডের জন্য, রাইট? ওকে, সো দিস ইজ কল্ড ফিল্ড, এবং এই জন্য বলা হয় ডাটা, রাইট? আচ্ছা, এখন ক্লাস ডিজাইনে খুব সুন্দর জিনিস আছে, এগুলাকে বলা হয় হ্যাজ, আর এটাকে অথবা এখানে যেগুলো থাকে এগুলাকে বলা হয় ডাজ। দেখেন তো মিলে কিনা? পারসন হ্যাজ ফার্স্ট নেম, পারসন হ্যাজ মিডল নেম, পারসন হ্যাজ লাস্ট নেম, তাই না? এটা সত্য না? পারসন ডাজ অর প্রোভাইড ফুল নেম। একটা ফাংশন অর মেথড মানে হলো একটা অ্যাক্টিভিটি, তাই না? যেটা সে পারফর্ম করে যখন কলার কল করে, রাইট? ওকে, আর এদিকে যদি বলেন সেটা হলো এগুলো হলো এক একটা ডাটা যেগুলো মূলত ওর ভেতরে থাকে। আচ্ছা, বাইরে কি কেউ আছেন নাকি জায়গা পাচ্ছেন না? আপনারা এখানে যারা আছেন তারা কি একটু সামনের দিকে চলে আসবেন? আপনারা দুই তিনজন একটু সামনের দিকে চলে আসলে সুবিধা হয়। দেন পেছনের জনকে একটু আসতে বলেন সামনের দিকে। আপনি সামনে চলে আসেন। হ্যাঁ, এই চেয়ারটা নিয়ে সামনে চলে আসেন। আচ্ছা, সামনে চলে আসেন। সো আশা করি এবার পেছন দিকে দেখতে কয়েকজন চলে আসেন, তাহলে জায়গা হবে। ওকে, আচ্ছা, চেয়ার লাগবে? সামনেও চলে আসতে পারেন একজন, এখানে একটা চেয়ার আছে, এখন সামনে বসতে পারেন। ওকে, সো अगेन আমি আবার শুরু করছি। তাহলে ভোকাবুলারিগুলো রিচ করে নেন। দিস ইজ ফাংশনালিটি, দিস স্ট্যান্ড ফর সিঙ্গেল টাস্ক। একটা মেথডে কয়টা টাস্ক থাকে? একাধিক রাখলে সমস্যা কি? ব্যাড ডিজাইন। ওয়াই ব্যাড ডিজাইন? কারণ আমার একটার দরকার আরেকটার দরকার না। এক্স্যাক্টলি, তখন কি করবেন, তাই না? ওকে, নাম কি দিবেন, তাই না? যখনই বিভিন্ন রকম নাম দিবেন কলার তো পাজল হবে, তাই না? ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি লিস্ট। এগুলো হলো ডাজ লিস্ট আর এগুলো হলো হ্যাজ লিস্ট। আচ্ছা, এখন আমি সাপোজ রাখলাম পারসন, দেখলাম এখানে দেখলাম পাবলিক স্ট্রিং অথবা ইন্টিজার নাম্বার অফ উইংস। এটা কি ভালো কিছু হয়েছে না খারাপ কিছু হয়েছে? ওকে, আমি লিখে দিই, তাহলে আপনাদের মনে সুবিধা হবে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? বুঝা যায় না? হ্যাঁ, কম্পাইলারও তো নাই, কম্পাইলারও আছে। কম্পাইলার বলছে ঠিক আছে বস, কোনো প্রবলেম নাই, যা লিখছেন তাই শুই। বাট আপনার কি মনে করেন ভালো হয়েছে? কেন ভালো হয়নি? ভালো হয়েছে তো।
এখানে নাম্বার বুঝাই তো যাচ্ছে ডাটাটা ইন্টিজার টাইপের সেটা আমাদেরকে ইন্টিজার টাইপের ডাটা মেশিনের সাথে কথা বলতে বলতে মেশিনের মতোই কথা Yes, বলছে yes, yes. মানুষ হিসেবে যে কমন কিছু সেন্স আছে ওগুলা ভুলে গেছে মানুষের পাখা আছে নাকি প্রোগ্রামাররা আর এগুলো জানতো না কেমন বেসিক হিউম্যান বিং এর বেসিক ইনস্টিংক্টে শেষ ওকে ওকে মানুষের পাখা আছে নাকি সো এটা তো ব্যাড ডিজাইন প্লিজ মোটামুটি বোঝা যায় পারসন হ্যাজ ফার্স্ট নেম person has middle name person has last name person has number of wings তাই না কম্পাইল এরর না হতে পারে কিন্তু অ্যাট লিস্ট এইখানে বড় ধরনের এরর দেখা দিচ্ছে রাইট রাইট সো প্লিজ ডোন্ট ডু ইট ওকে ইট ইজ ক্লিয়ার ডান তাহলে আমি সামনের দিকে আগাই এবার আমি পার্সনের আরো 3টা অবজেক্ট তৈরি করব আমি এখন কপি পেস্ট করছি সময় বাঁচানোর জন্য এবং আপনারা সবাই যেহেতু রিভিউয়ার মোডে আছেন ভুল করলে আপনারা বলতে পারবেন বাট প্লিজ ডোন্ট কপি পেস্ট খুব খারাপ জিনিস আপনি টের পাবেন না কোথায় ভুল করছেন আচ্ছা আরেকজন এসছে ওনাকে জায়গা দেওয়া যায় আচ্ছা এই দিক থেকে একদম পেছনে যিনি আসছেন আপনি চলে আসেন আপনি একটু এখানে বসেন সো ওনার জন্য জায়গা হয়ে যাবে ইয়েস চলে আসেন একদম সামনে বসতে পারবেন চেয়ার রেখে চলে আসেন স্যার ক্লাস থেকে ভিডিও হচ্ছে না এখন হ্যাঁ হচ্ছে পুরো ক্লাসে থাকলে ভিডিও দেওয়া হবে ভালো হয়েছে না তুলে রাখতো একটু মনে আচ্ছা ওকে স্যার ভয়েস চলে। হচ্ছে সাথে hope so I'm afraid যখন এরকম কথা বলেন তখন সন্দেহ হয় আর কি ওকে হ্যাঁ ভয়েস রেকর্ড হচ্ছে আশা করি আচ্ছা সো আমি যেটা করছি এখানে আরো 2টা কপি পেস্ট করলাম দেখেন সো কেয়ারফুলি এটা চেঞ্জ করছি দিস ইজ পারসন 2 এই ভেরিয়েবল আর ডিক্লেয়ার করার দরকার নাই যেহেতু উপরে ডিক্লেয়ার আছে তাই না কি সমস্যা স্যার ডিবাগ যে পরেরটার কথা ও ডিবাগ মোডে আছে তাই না থ্যাংক ইউ yes okay so fine nice it will be 3 person 3 এখানে কিন্তু পারসন 1 রয়ে গেছে দেখছেন সো 2 বুঝতে পারছেন এখন কপি পেস্টের কি সমস্যা তো এখন আপনারা আসেন বিদেশ সাহস করছেন নাহলে কিন্তু ঠিকই বাদ ঢুকে যেত যদি স্ট্রিংটা ফলাই দিতে না yes স্টিল এখনো সে আমাকে এটা কেন বলছে ওকে নাও আমার 3টা পারসন আমি তৈরি করছি 3টা অবজেক্ট 3টা রেফারেন্স তাই না এগুলো একটু চেঞ্জ করে নেই তো একটু বলবেন তাড়াতাড়ি আপনাদের নাম বলেন নাই 3টা নামওয়ালা মানুষ নাই তাহলে মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ এভাবে লেখেন হ্যাঁ জাকির প্লিজ স্পেলিং ZAKIR ZAKIR HOSSAIR নাইস থ্যাংক ইউ নেক্সট মোহাম্মদ রুবায়েত আলম MD লেখেন MD dot RUBAYED RUBAYD D YED রুবায়েত আলম ALA है ना ডান ওকে হ্যাঁ হ্যাঁ প্রবলেমটা কোথায় হচ্ছে আমি মানে অন্য কি প্রেস করছি ওকে চলেন আমরা ডিবাগ করি কি হচ্ছে একটু দেখি সবগুলো স্টেপ ওভার করে যাব সো পারসনের অবজেক্ট তৈরি হলো রেফারেন্সের সেট হলো তাই না অ্যাসাইন হলো দেয়ার ইজ নো ভ্যালু অফ ইট নাও এবার দেখেন পারসন 1 এর কি অবস্থা ও 3টা ভ্যালু চলে এসেছে তাই না আচ্ছা বাই দ্য ওয়ে এই পাশে আইডি গুলা কি আমি জানি না সত্যি কথা জানি না কারণ আমার কখনো দরকার হয়নি ওকে ওকে সো ফিনিশ ইট ইজ ডান হোয়াট অ্যাবাউট দিস স্টিল এগুলো কিচ্ছু হয় নাই তাই না এখনো কারণ ওইখানে এক্সিকিউশন যায় নাই সো আমরা যদি এইভাবে কন্টিনিউ করি
এবার দেখেন এটার মধ্যে আছে হলো শরীফুল আলম শরীফুল ইসলাম আরাফাত, এটার মধ্যে আছে ফার্স্ট নেম মোহাম্মদ, মিডল নেম জাকির এবং লাস্ট নেম হোসাইন, আর এটার মধ্যে আছে মোহাম্মদ রুবাইয়াত এবং এখানে আছে আলম। রাইট রাইট দেখেন ফার্স্ট নেম এখানে হলো শরীফুল আর এখানে হলো ফার্স্ট নেম হলো মোহাম্মদ এবং এখানে ফার্স্ট নেম মোহাম্মদ। আবার যদি বলি মিডল নেম এখানে আলম ইসলাম, এখানে জাকির, এখানে মিডল নেম রুবাইয়াত, তাই না? আপনাকে এখন বলতে পারবেন এগুলার নাম কেন ইনস্ট্যান্স ভেরিয়েবল? তাহলে প্রত্যেকটা ইনস্ট্যান্সের জন্য আলাদা আলাদা ভাবে ডাটা সেট হচ্ছে, রাইট? ইনস্ট্যান্স অনুযায়ী ভেরি করছে বিধায় এগুলাকে বলা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল, তাই না? এগুলো কিন্তু ফিক্স নাই, তাই না? ওকে, সো চলেন যদি আমরা বর্তমানে ডিবাগ করার পর যে অবস্থায় আছি সেই অনুযায়ী এখন আমি ডাটাগুলোকে সেট করছি। কেমন? বর্তমানে ঠিক যে পজিশনে আমরা ছিলাম আমি চলে আসি এইখানে, ওকে, এই লাইন। তাহলে প্রথম জনের নামগুলো সেট করে দিচ্ছি, প্লিজ আমাকে একটু হেল্প করবেন। নাম হলো শরীফুল, মিডল নেম ইসলাম আরাফাত, তাই না? পরেরটার জন্য কি আঁকবো বলেন আপনারা? আমি কিছু করতে চাই না, আপনাদের মুখ থেকে শুনতে চাই। আমি মনে করি স্ক্রিপ্ট রাইটার টাইপের। তারপর কি করব? আরেকটা কি তৈরি করব? প্রথম হলো রেফারেন্স তৈরি করি, কি বলেন? নাম দিব কি? রাইট। তারপর এখানে আরেকটা অবজেক্ট তৈরি করলাম, এটার নাম কি দিলাম? এটা হবে কি? ফার্স্ট নেম। এবার একটু সংক্ষেপে লিখি, কেমন? ফার্স্ট নেম হলো মোহাম্মদ, তারপর মিডল নেম জাকির, লাস্ট নেম হোসেন এবং লাস্ট নেম হোসেন। তারপর কি করব? নেক্সট লাইন পারসন 3 পেছনে আপনারা দেখতে পান? দেখি না তো আপনাদেরকে। আচ্ছা, আমি চেষ্টা করি এইখানে আঁকার জন্য। ওকে, সো পারসন 3 এবং এর মধ্যে ওনার নামটা হলো মোহাম্মদ, মিডল নেম রুবাইয়াত, আর ইউ AYED রুবাইয়াত এবং লাস্ট নেম হলো আলম, তাই না? দেখেন আপনারা অবজেক্ট ওরিয়েন্টেডে একটা কথা শিখছেন, সেটা হলো অবজেক্টের মধ্যে ডাটাগুলো আলাদা আলাদা ভাবে অবস্থান করে, কথা সত্য না? দেখেন প্রত্যেকের ডাটা কিন্তু যার যার মেমরিতে ফুললি আলাদা। এই জন্যই ফার্স্ট নেম মিডল নেমকেও কিন্তু ডাটা বলা হচ্ছে, তাই না? এদের এক একটা ডাটা না, ডাটা ফিল্ড বলা হচ্ছে। ফিল্ড আসলে আসছে হলো আমরা বাংলাতে যেটা বলি বৈশিষ্ট্য অথবা প্রপার্টি বলি, তাই না? ওর এগুলো একটা না, ওর এটা আছে আমরা বলি না? ওকে, সো এখন ইনস্ট্যান্স ভেরিয়েবল কেন বলা হচ্ছে? ইউ অল ক্লিয়ার, রাইট? ভাই একটা কোশ্চেন আছে আমার। ইয়েস। এখানে আপনি যেহেতু বলছেন যে রেফারেন্সটা ক্রিয়েট হচ্ছে, তো এই যে আমাদের এই যে বৃত্তগুলো দিয়ে যে রেফারেন্সগুলো, এইগুলা তো কোথাও একটা আছে। কোথায় এগুলো? না ওইটা না, এই যে বৃত্ত এইগুলা তো কোথাও একটা আছে। অবশ্যই এটা কি আছে। আমাদের পার্সন ক্লাস? হ্যাঁ। এখন পার্সন ক্লাসে যদি হয় তাহলে পার্সন ক্লাসে কিছু চেঞ্জ হলে তো প্রত্যেকটা রেফারেন্স চেঞ্জ হয়ে যাওয়ার কথা। কোন পার্সন ক্লাসে চেঞ্জ করব? আমাদের এই যে এই পার্সন মানে আমার এখানে একটু প্রবলেম হয় যে যেহেতু রেফারেন্স আপনি আগেরটা বলছেন যে আমাদের যখন a = 200 দিছিলাম। ওকে, আমি ওই আলোচনায় আসি না, এইজন্য আপনাকে আর কোশ্চেন করতে দিচ্ছি না। ওকে, ইউ উইল আস্ক মি কোশ্চেন এনি টাইম প্লিজ, থ্যাংক ইউ। বাট আমি ওই আলোচনায় এখনো আসি নাই, আপনি মাইপি সামনের দিকে চলে গেছেন, আরো 10 মিনিট পরে চলে গেছেন। ওকে, জাস্ট ওয়েট। ওকে, এতটুকু বুঝতে পারছেন কিনা প্লিজ? ওকে, আচ্ছা, আমার পার্সন ক্লাসটা আসলে এই কোডে কি করছে? ক্লাস নিজে আসলে কিছু করছে না এতক্ষণ পর্যন্ত আপনাদের লার্নিং। ও আসলে আপনাকে একটা টেমপ্লেট অফার করতেছে, ভাই পার্সনে এগুলো থাকে, পার্সনে এটা করে। তোমার যদি এটা দরকার হয় তুমি নাও এবং তুমি তোমার কাজটুকু কমপ্লিট করে নাও, এছাড়া আর কিছু করছে না। পার্সন ক্লাস কি নিজে বাই ইটসেলফ কোনো ডাটা হোল্ড করতেছে না, প্রত্যেকটা অবজেক্ট আপনাদের কোডে অবজেক্টগুলো আসলে ডাটা হোল্ড করছে, রাইট? ওকে, আচ্ছা, এখন এবার চলেন আমরা কোডে কিছু চেঞ্জ। সাপোজ আমি এখানে লিখলাম person 4 suppose
আবার আচ্ছা ওকে এরকম বলছে হ্যাঁ আমি তো বন্ধ করছি কিন্তু somehow তো ঝামেলা হচ্ছে। তারপর এখানে লিখলাম নিউ পারসন। এখন আপনারা আমাকে বলেন আমি ছবিতে কি চেঞ্জ করব। ধরেন আমি রান করে এখানে আসলাম, আগের মতো তো সবকিছুই সত্য তাই না, বাট এখানে কিছু এডিশনাল এই দুটো লাইনে কাজ হয়েছে। এটার জন্য কি করা উচিত? প্রথম একটা রেফারেন্স রাখতে পারি কোনো জায়গায়, সাপোজ যে কোনো জায়গায় নিয়ে এনিওয়্যার, এটার নাম কি দিব? তারপর আরেকটা অবজেক্ট বানাতে পারি যে কোনো জায়গায় তাই না? হ্যাঁ যে কোনো জায়গায়। ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, এগুলো এখন ভ্যালু কত? না নাল নাল লিংক আছে না না, এটাই তো তাই না? এই আসলে কাকে পয়েন্ট করে? কাউকে তাই না, অথবা নালকে করে। এরকম করে দিয়ে রাখতে পারেন বড় জোর বোঝানোর জন্য। আর এর মধ্যে ধরেন এখন আমি নাম সেট করতে চাই, ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম দিতে চাই, মেথড কল করতে চাই, করতে পারবো না। নেভার, এই অবজেক্টে ধরতে পারবেন না, ইউ ক্যান নট। বুঝা যাচ্ছে কি? ওকে ওকে নেক্সট। আচ্ছা বাই দ্য ওয়ে এখানকার ছবি কোনো কিছু যাবে না, সো আপনাদের যদি কেউ ইন্টারেস্টেড হন যে কোনো সময় ছবি তুলে নিতে পারেন, কারণ এগুলা কিন্তু ভিডিও। ওকে সো তাহলে এবার আমি আরো কিছু কোডে চেঞ্জ নিয়ে আসি। আমি নিয়ে আসবো এই রকম person 4 equals person 1। ওকে এটা লিখলাম। আবার এটা থাকুক এমনি, এখানে লিখলাম person 3 equals person 2। ওকে কি কি চেঞ্জ করছি লাইনগুলো একটু হাইলাইট করে। প্রথমে এই লাইন, এটার অর্থ কি কি হবে? পারসন 1 কে পয়েন্ট করে যাবে, কেমন? এটার অর্থ কি? ওই শরীফুল আলম আবার পারসন 4 দ্বারা পারসন 4 এর পারসন 4 তুমি এখন পয়েন্ট করো পারসন 1 কে, কেমন? এটার অর্থ হলো আসলে পারসন 1 যাকে পয়েন্ট করে তাকে করো, কেমন? না হলে ঝামেলা হবে, সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদের। এটা অর্থ কি? পারসন 1 যাকে পয়েন্ট করে তুমি তাকে পয়েন্ট করো, রাইট? ওকে এবার আরেকটা লাইনে চলে আসে, এই লাইন, এটা অর্থ কি? পারসন 3 তুমি পারসন 2 যাকে পয়েন্ট করে তাকে করো। আচ্ছা তাহলে ছবিটা কেমন হবে? হ্যাঁ এইটা ওই যে জায়গায় যাবে। এটা থাকবে নাকি থাকবে না? না এটা থাকবে, এটা এখন আর থাকবে না, থাকবে থাকবে না পারসন 3 সেম জায়গার মধ্যে কেমনে থাকবে? সেম ব্যাপার থাকবে না। রিপ্লেস হয়ে যাবে। ওকে তাহলে আমরা একটু জেনে নিই প্রথমে। আচ্ছা এই অবজেক্টের কি হবে? গার্বেজ কালেক্টর যাবে। What is garbage collector? মানে আমি চাইলে ধরতে পারবো না, এটা তো নিশ্চিত। মানে আফটার দিস লাইন, যে লাইনটা হাইলাইটেড, পেছনে মানুষের সমস্যা হচ্ছে আপনাদের, এই লাইনের পরে আপনি আর আমি যদি বলি, সরি আমি কি একটু ভুল করছি, সরি, ইয়েস পারসন 2 তে অবজেক্ট কোনটা তৈরি হয়েছে? এটা না, এটা না? এই লাইনের পরে আপনি যখন নো স্টিল আমি কিন্তু এটা বলি নাই, আমি পারসন 3 দিয়ে পয়েন্ট করেছি, ও সরি এটাকে বলছি। এই যে পারসন 3 তে যে অবজেক্টটা তৈরি হয়েছে, এই অবজেক্টটাতে যদি আপনার কোনো কিছু থাকতো, হোয়াটএভার ইট ইজ, এই লাইনের পরে আপনি আর ওকে নিয়ে কাজ করতে পারতেন না। কেন? কারণ এই অবজেক্টের শেষ। এই যে নৌকা যেরকম করে পানিতে ভাসে, কোনো ইয়া নাই আর কি, ভ্রমণ নাই, ওকে এরকম কিছু, ওটা হুক হারায় গেছে, হুক অন্যদিকে মুখ ফিরে গেছে, তাই না? পারসন 3 এখন পারসন 2 যাকে পয়েন্ট করে তাকে করবে, সো এই অবজেক্টকে আপনি আর করতে পারবেন না। সরি আই মাইট বি রং, মানে কোন জায়গাতে ঝামেলা হচ্ছে কিনা। পারসন 3 এর ডাটা কি সঠিকভাবে আছে? পারসন 3 পরে আছে, তাই না? ইয়েস, সো আমি এই লাইনে এখানে লিখলে মনে হয় একটু সুবিধা হবে, কেমন? তাই না? এখন ঠিক আছে না? রাইট, এখন বোঝা যায় সঠিকভাবে।
পেছনে যারা আছেন তাদের জন্য একটু উপরে উঠিয়ে দিলাম। আমি আবারও বলছি, ক্লিয়ার করে দিলাম। পার্সন 2 এর অবজেক্ট এটা, পার্সন 3 এর অবজেক্ট এটা। তো আমি যখন পরের লাইনে লিখলাম পার্সন 3, তুমি এখন পার্সন 2 কে, পার্সন 2 যাকে পয়েন্ট করে তাকে করো, তখন এখন পার্সন 2 পয়েন্ট করছে এই অবজেক্টকে, পার্সন 3 ও সেম অবজেক্টকে পয়েন্ট করছে। সো এই ডাটাটুকু হারায় গেছে। হারায় গেছে মানে কি, ইউ কুডন্ট কিপ ইট ফর ইউর ইউজ। এটাকে আর ধরতে পারবেন না। এখন অপারেটিং সিস্টেম জাভা রান টাইম কি করছে না করছে সেটা অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে আপনার মাথা ব্যথা না। গার্বেজ কালেক্টর কল করছে, কখন কি করছে, এটা ফুললি যারা রান টাইম ডিজাইন করছে, রাইট, যারা অপারেটিং সিস্টেম লিখছে তাদের দায়িত্ব হিসেবে ছিল। ওকে, আচ্ছা, আমি এবার এখানে চলে আসি। আমরা ছিলাম এই লাইনে, তাই না? এরপরে আমি লিখলাম সাপোজ পারসন 1 ইকুয়ালস নাল। কি হবে? দিলাম তো ঝামেলা করে। কি হবে? আমাদের কোনো ভ্যালু ছবিতে কি পরিবর্তন করব? ওটা সবগুলো মানে ওই শরীফুল আলম এটা মুছে দিতে হবে। এটা পুরো মুছে দেব। না শরীফুল শরীফুল আলম ব্ল্যাঙ্ক অবস্থায় থাকবে মানে নাল অবস্থা থাকবে। শরীফুল কথাটা মুছা যাবে, আলম বের হয়ে থাকবে না। আচ্ছা, তাহলে সোজা করে দিই, সোজা করে দিই। পার্সন 1 এর যেগুলো ভ্যালু আছে সবগুলোর ভ্যালু নাম এটা অর্থ হলো পারসন 1 তুমি কাউকে পয়েন্ট করো না। অবজেক্ট ডেস্ট্রয় করার দায়িত্ব আপনার না। তাতে কি পারসন 4 এর কোনো সমস্যা হবে? না। আপনারা দেখতে চান? চলুন আমি ডিবাগ করি। সো এই আলোচনাগুলো এবার ডিবাগ করা শুরু করে দেই। অবজেক্ট ওরিয়েন্টেড বুঝতে হলে এই মেকানিজমটা একটু জানা থাকা চাই, না হলে অনেক কিছু ধরতে পারবেন না সামনের আলোচনায়, অথবা আপনাদের যখন রিয়েল প্র্যাকটিক্যাল অ্যাক্টিভিটিতে যাবেন। সো লেটস বিগিন। পারসন 1 এর বর্তমান অবস্থা হলো শরীফুল ইসলাম আরাফাত এই অবজেক্টকে পয়েন্ট করছে এবং এখনো এই লাইনটুকু এক্সিকিউট হয় নাই। দিলাম এখানে। এটা দেওয়ার পর এখন পারসন 4 এর কি অবস্থা দেখেন। পারসন 4 ও সেম অবজেক্টকে পয়েন্ট করছে, তাই না? এখন পর্যন্ত ছবি এটা। জি। উপর অংশটা চিন্তা করেন, কারো বুঝতে প্রবলেম হচ্ছে নাকি? ওকে, নাও এবার বললাম এই পারসন 1 তুমি কাউকে পয়েন্ট করো না, রাইট? এই লাইনটা এক্সিকিউট করছে। এবার দেখেন তো কি হলো। পারসন 1 কাকে পয়েন্ট করছে? কাউকে না। তাতে কি পারসন 4 এর কোনো প্রবলেম হচ্ছে? ডান? ওকে, নেক্সট চলে আসি এবার পারসন 2। এখানে একটা অবজেক্ট তৈরি হচ্ছে, পারসন 2 তৈরি হলো, ডান। আর এখন যে অবজেক্ট তৈরি হলো এটা তো আমি কিচ্ছু করতে পারবো না, কোনোভাবে ধরার উপায় নেই, রাইট? তারপর এখন দেখেন পারসন 3 এর অবজেক্ট তৈরি হচ্ছে। সো দুইজনেই এই পারসন 2 একটা অবজেক্টকে পয়েন্ট করছে যেটা মিডল নাম জাকির, পারসন 3 আরেকটা অবজেক্টকে পয়েন্ট করছে যেটা মিডল নাম রুবেকা। তারপরের লাইনে আমি বললাম এই পারসন 2 তুমি এবার পারসন 3 কে পয়েন্ট করো, সরি পারসন 3 তুমি এবার পারসন 2 যাকে পয়েন্ট করে তাকে করো। মানে পার্সন দুবাই চাকরি হয়ে যাবে। সো এবার কি হচ্ছে দেখেন, পারসন 3 এর মিডল নেম চলে আসছে জাকির এবং পারসন 2 এরও মিডল নেম জাকির, রাইট? এই অবজেক্টটা এবার এখানে যে অবজেক্ট তৈরি হয়েছে সেটা হারিয়ে গেছে। আচ্ছা, এখন এবার দেখেন আমি যদি বলতাম এই লাইনের অর্থ, যে এই লাইনের অর্থ যদি এটা হতো পারসন 4 তুমি পারসন 1 কে পয়েন্ট করো, দেখেন তাহলে কি হতো? ও কাকে পয়েন্ট করতো? একে। তারপর যখন বলতাম পারসন 4 ইকুয়ালস নাল, তাহলে কি হতো? তার মানে কি এও নাল পেত, কিন্তু এটা কি ঘটে? ঘটে না। কি ঘটে? ও ঠিক এই ডাটাটুকু পায়। তার মানে হলো এটার অর্থ হলো পারসন 4 এবার তুমি পারসন 1 কে পয়েন্ট করো। ইয়েস প্লিজ। স্যার এই যে আমরা যে পারসন 1 কে নাল করে দিছি, পারসন 1 কে যদি নাল না করে ওটার ভ্যালু যদি আমি চেঞ্জ করে দিতাম তাহলে কি পারসন সেম থিং। আপনি যদি বলতেন পারসন 1 এবার তুমি পারসন 3 কে পয়েন্ট করো, তাহলে সে সরি এখানে চলে যেত, আরেকটা অবজেক্টের দিকে মুখ করে। না পারসন 1 ও আপনার ওই যে কি বলে মানে
যে অবজেক্টকে পয়েন্ট করে আছে পার্সন 2 সেম অবজেক্টকে পয়েন্ট করে আছে। ওকে, বর্তমান ছবি আমরা দেখি। বাট আমরা জাস্ট ওয়েট, আমি অনেকক্ষণ ধরে জিনিস ধরে রাখতে পারি না। আসেন, এই হলো ছবি, তারপর কি চান? বাট আমরা পার্সন 1 এর ফুল নেমটা সাপোজ আমরা চেঞ্জ করে দিছি। ওকে, চলেন আমরা চেঞ্জ করে দেই। তাহলে কি পার্সন 2 এর ক্ষেত্রে চেঞ্জ হয়ে যাবে? ওকে, তাহলে আপনার নাম যেহেতু আমরা চেঞ্জ করে দিই আপনার অনুমতি নিয়ে, আমি বললাম শরীফ, রাইট? শরীফ। What will happen? পার্সন 1 কে জিজ্ঞাসা করলাম নেম কি? আচ্ছা, ওই চেঞ্জের ফলে কি ইফেক্ট করবে? আমরা ছবিতে চলে আসি। কি ইফেক্ট করবে? শরীফুলের পরিবর্তে এখন শরীফ, তাই না? পার্সন 1 কে এবার জিজ্ঞাসা করলাম, এই তোমার নাম কি? ফার্স্ট নেম কি? ও কি বলবে? পার্সন 2 কে জিজ্ঞাসা করলাম, অথবা সরি 4 কে জিজ্ঞাসা করলাম, এই তোমার নাম কি? কি বলবে? সেম থিং। ক্লিয়ার? অবজেক্ট কয়টা? অবজেক্ট তো একটাই স্যার। একটা। জায়গা কয়টা? জায়গা কিন্তু একটা। রেফারেন্স অনেকগুলা, তাই না? ওকে, সো আপনারা অনেকজন অনেক জায়গা থেকে এসেছেন কারওয়ান বাজারে, তাই না? কারওয়ান বাজারে কোনো অঘটন ঘটলে সবাই জানবেন এখন, তাই না? এখানে হলে সামথিং লাইক দিস, অনেকগুলো রেফারেন্স বাট অবজেক্ট যেহেতু একটা, ওইখানে চেঞ্জ মানে হলো সবার মধ্যে চেঞ্জ করে দেন। यस, সম্ভবত আমার আনসার চলে আসছে যে আমি যদি রান টাইমে আপডেট গুলো করে অন্য একই অবজেক্টকে যখন 2-3 জায়গা থেকে অ্যাক্সেস করা হচ্ছে, তো যেই চেঞ্জ করুক সবার মধ্যে করবে। মানে ব্যাপারটুকু হলো এরকম, আপনাদের বাসায় ঢোকার জায়গার মতো আর কি, রাইট? আপনি যখন বিকালবেলা বাসায় ঢুকেন তখন সামনের দরজা দিয়ে বীরের মতো ঢুকেন, দেখেন কত পাংচুয়াল। রাত 12টায় যেদিন ঢুকেন সেদিন তো আর সামনে দিয়ে ঢুকেন না, পেছন দিক দিয়ে ঢুকেন, বাট আলটিমেটলি বাসাতে যান। সো দেয়ার আর লটস অফ ওয়েজ টু অ্যাক্সেস ইট, তাই না? ওকে, ইয়েস, গো অন। এনি কোশ্চেন, এনি মোর কোশ্চেন? নাই, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, না হলে কিন্তু অ্যাগেন এটাকে প্রিমিটিভ টাইপের মতো চিন্তা করলে কুলে উঠতে পারবেন না। ওকে, সো আমরা তাহলে বুঝতে পারছি কিনা অবজেক্ট কি, রেফারেন্স কি, রাইট? একটা ক্লাস থেকে অনেক অবজেক্ট তৈরি করা সম্ভব, রাইট? ক্লাস ডিফাইন করার সময় কোন জায়গায় একটু ঠান্ডা মাথার হওয়া লাগে। কেন? অন্যান্য মানুষজন না হয় ইউজ করবে না, রাইট? ক্লাসের মধ্যে ইরিলিভেন্ট মেথড, ইরিলিভেন্ট ডাটা আর ফিল্ড রাখা যাবে না। এখানে একটা মেথড রেখে দিলাম অ্যাড, আরেকজন জিজ্ঞেস করলো ভাই পার্সনের একটা অ্যাক্টিভিটি অ্যাড, এটা তো আমি জীবনে শুনি নাই। অ্যাড তো ক্যালকুলেটরে অ্যাড হয়, তাই নয় কি? বুঝতে পারছেন? সো ইরিলিভেন্ট ডাটা, মিনিং লেস ডাটা আর মেথড এগুলা কখনো রাখা যাবে না, যেগুলো মিনিংফুল। এগুলাকে আমরা কি বলছি? ফিল্ড, অ্যাট্রিবিউট, রাইট? আর ইনস্ট্যান্স ভেরিয়েবল। মেথড, মেথডের ভেতরে যেগুলো ওগুলাকে কি বলে? ভেরিয়েবল। ওগুলাকে বলা হচ্ছে ভেরিয়েবল অর লোকাল ভেরিয়েবল, রাইট? এটা কি? রিটার্ন টাইপ। ওকে, এখানে যেগুলো থাকে ওগুলা কি বলে? এখানে নাই, প্যারামিটার, তাই না? আর আর্গুমেন্ট হলো আসলে যে কল করে সেখান থেকে বলে, আমরা প্যারামিটারে বলি সবগুলো। স্যার আমার কোশ্চেন স্যার। ইয়েস প্লিজ। স্যার ওইখানে আমরা যখন পার্সন 4 থেকে পার্সন 1 এর রেফারেন্স দিছিলাম যে ওটাকে ফলো করবে, তখন আপনি বললেন যে যদি ওইটা মুছে দেওয়া হয় তখন পার্সন 4 সরাসরি আমার ইয়াতে অ্যাক্সেস করবে আর কি। তো ওইটা কিভাবে করবে আর কি? রেফারেন্স মুছে দাও। আমার একটা লাইন ছিল এরকম, পার্সন 4 তুমি পার্সন 1 কে পয়েন্ট করো। তখন আমি বলছি এইভাবে দিলে ঝামেলা হবে। কেন ঝামেলা হবে বলেন তো? এটার অর্থ কি? এটা অর্থ হলো পার্সন 4 তুমি পার্সন 1 এর থ্রুতেও অবজেক্টকে পয়েন্ট করো, তাই না? যখন আমি বললাম পার্সন 1 তুমি আর কাউকে পয়েন্ট করো না, নাল, তাহলে এখন ও কি আর ওকে পাচ্ছে? তার মানে হলো আমার এই কথাটুকু সঠিক না। আমার কথাটুকু কি হবে? এটার অর্থ হলো ফার্স্ট এটা পার্সন 1 অবজেক্ট, দেন লিখলাম পার্সন 4 ইকুয়ালস পার্সন 1 মিন্স হোয়াট? পার্সন 4 পার্সন 1 যাকে পয়েন্ট করে তাকে তুমি তাকে পয়েন্ট সরাসরি মেসেজ করো। জাস্ট গ্রাফিক্যালি প্রেজেন্ট করার জন্য আপনাদের বোঝাতে বোঝাতে। স্যার যদি পার্সন 1 ইজ ইকুয়াল টু নালটা পার্সন 4 ইজ ইকুয়াল টু পার্সন 1 এর আগে লিখতাম, তাতে পার্সন 4 নালকে পয়েন্ট করত। ওকে, আরেকটু পার্সন 1 আমি করে ফেলি সেটা, ওটা হলো সবচেয়ে সুবিধা হয়। ইয়েস বলেন কি? পার্সন 1 ইজ ইকুয়াল টু নাল, এই লাইন, এই লাইনটা যদি আমরা আগে লিখতাম হ্যাঁ তাহলে কি হতো? নালকে পয়েন্ট করতো, তাই না? নালকে পয়েন্ট করতো মানে কি? কিছুকে পয়েন্ট করতো, শূন্যে পয়েন্ট করতো, এমটি জিনিসে পয়েন্ট করতো। ইয়েস, এনি মোর থিং ক্লিয়ার? তাহলে সবাই অবজেক্ট, ক্লাস, ইনস্ট্যান্স ভেরিয়েবল আর ফিল্ড,
রাইট হ্যাজ ডাজ অ্যাক্টিভিটি লোকাল ভেরিয়েবল সব ক্লিয়ার আচ্ছা ইয়েস অবজেক্ট ক্রিয়েট করা পারসন 1 নিউ পারসন প্রথমটা পারসন এবং ওই পারসন দুটো নামে কিন্তু দুইটা জিনিস এক না দুটো জিনিস এক না ওকে কিন্তু আবার প্রথম হলো এটা হলো রেফারেন্স ক্রিয়েট হয় আপনি কি প্রথম থেকে ছিলেন ক্লাসে আর এটা কি হয় অবজেক্ট তৈরি হয় কি টাইপের রেফারেন্স এজন্য পারসন কি টাইপের অবজেক্ট এজন্য পারসন দিচ্ছে সোজা তো আমি অবজেক্ট তৈরি করতে চাই কোনো একটা টাইপের আমি লিখবো কি নিউ ওই টাইপের নাম আমি রেফারেন্স তৈরি করতে চাই কোনো টাইপের আমি তৈরি করব কিভাবে টাইপের নাম দিব রেফারেন্সের নাম দিব মানে দুটো জিনিস কাজ হচ্ছে একসাথে স্যার এই যে এটাই স্যার কনস্ট্রাক্টর নেম কি আমরা চেঞ্জ করতে পারবো what is called constructor sorry what is constructor I don't know I don't know what is called constructor এই আপনি কি জানেন নাকি পারসন 4 তো পারসনের একটা হ্যাঁ সরি এই আরেকটু ইয়েস পারসন 4 এটা কি পারসন টাইপের ভেরিয়েবল এটা কি দেখ বলেন আপনারা বলেন এই আবারো ক্লিয়ার করেন আপনারা রেফারেন্স কি অবজেক্ট কি এটা নিয়ে মনে হয় ঝামেলা আছে এটা তো খুব সোজা এ কি টাইপের এ টাইপ কি এখন পারসন 1 এর টাইপ কি পারসন রাইট এখানে এটা আসলে মেমোরিতে একদম জায়গা নেয় আর ইউজার ডিফাইন টাইপের কাজ করে না আর এখানে ও মাত্র হুকটা তৈরি করে রাইট জায়গাটুকু হয় এখানে কেমন ওকে তাহলে ইউজার ডিফাইন কোনো ভেরিয়েবলে তো কোনো নির্দিষ্ট ডাটা বা জায়গা নেয় না আমি আবার বলি রেফারেন্স জায়গা নেয় না সেটা বলা যাবে না বাট আমাদের পারসেপশনে যদি বলি আমাদের পারসেপশনে ডাটা হোল্ড করে কে অবজেক্ট রেফারেন্স হুক মাত্র তাই না এখন আমি যদি বলি নৌকার মধ্যে জায়গা আছে সাপোজ নৌকা কি যেটার সাথে বেঁধে রাখি সেখানে জায়গা নাই নৌকাকে বড় হিসাবে চিন্তা করলে ওই জায়গাটুকু অমিট করা হচ্ছে আমরা ওইভাবেই চিন্তা করছি সো থিংক হাউ রেফারেন্স টাইপ ওয়ার্কস এটা একটু মাথায় রাখতে হবে ইয়েস পারসন 1 এটা তো 4 দিয়ে দিলাম পারসন 1 নাল হয়ে গেল এখন পারসন 1 এ কি নাল বাদ দিয়ে মানে অন্য কোনো আমি ঢোকাইতে পারবো মানে অন্য কোনো ডাটা কি ডাটা রাখতে চান মানে আবার আরেকটা অবজেক্ট রাখতে চান নাম রাখতে চান আচ্ছা ওকে উনি আপনার নাম রাখতে চান কি পারসন 1 এর মধ্যে মনে করেন ওকে সাপোজ এর পরের লাইনে আর কি তাই তো পারসন 1 ইকুয়ালস সাপোজ উনি রাখতে চাচ্ছে করিম তাই তো এরকম কিছু ওয়েট তাই তো ডাটা নিচে এখন যেভাবে আছে এটা তো পারসন 4 নাল ডাটা তো মুছে দিতে হবে ওকে আমি পারসন 4 তো এখন নাল মানে যেভাবে এখন আছে কে বলছে ও আচ্ছা পারসন 4 না কারণ হলো পারসন 1 না কিন্তু পারসন 1 যদি নিচে দেই তাহলে পারসন 4 তো পারসন 1 এর এই ডাটাটা পেয়ে যাবে আবার ভুল করেন না ডাটা পেয়ে যাবে না কপি হবে না রেফারেন্স আসছে এখানে সব রেফারেন্সের গেম ওকে সো এবার পারসন 1 নাল না এখন কি আমি পারসন 1 এ কোনো নতুন ডাটা রাখতে পারবো নাল বাদ দিয়ে মানে কেন পারবেন না আপনার রেফারেন্স কি নাই হয়ে গেছে তাই না আমি एग्जांपल দেই a ইকুয়ালস 100 তারপর লিখলেন a ইকুয়াল 0 তারপর বলেন এই এটা কিছু রাখা যাবে না কেন তাই না এরকম হচ্ছে না যাবে তো রাইট ইট ইজ পসিবল তবে এবার আপনাকে আমি অন্য জায়গায় ধরার চেষ্টা করছি আসলে এখানে আপনি অবশ্যই এখানে আবার লেখেন নিউ পারসন এটাও লিখতে পারেন রাইট পারবেন না অথবা অন্য কোনো অবজেক্টের রেফারেন্স রেখে দিলেন তার মানে কি ওই অবজেক্টকে পয়েন্ট করবে রাইট ইট মিন্স ওয়াট এখানে একটা অবজেক্ট তৈরি হচ্ছে আর এই পারসন এখন ওই অবজেক্টকে পয়েন্ট করবে দ্যাটস অল আমি কিছুক্ষণ আগে একটু চালাকি করছিলাম এটা ওনাকে দেখাই এটা সম্ভব না কেন ডাটা প্রপার্টি টাইপ হচ্ছে এটা হচ্ছে টাইপ এটা সব পারসন টাইপের একটা পারসন হচ্ছে অবজেক্টকে পয়েন্ট করতে পারে না যে কারণে এটা হবে ভেরি সিম্পল ইউজার ডিফাইন টাইপ মানে রকেট সায়েন্স না প্লিজ এটা অত্যন্ত ন্যাচারাল থিংকিং এর মধ্যে কেন করিম রাখতে পারি না কারণ এ হলো ইন্টিজার করিম হলো স্ট্রিং
পার্সনের মধ্যে কেন করিম রাখতে পারছি না? কারণ পার্সন Person হলো হলো পার্সন টাইপ person type। আর করিম হলো স্ট্রিং টাইপ। টাইপ মিসম্যাচ, কম্পাইলার এরর। কম্পাইলার এরর দিয়ে আমাকে অনেক কি করছে, উপকার করে দিচ্ছে। এই তুমি এরকম উল্টাপাল্টা ভুল করছো কেন, তাই না? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। একটা ব্রেক দিচ্ছি, আমরা আবার শুরু করব। কেমন? 12টায় ওকে। এখন বাজে 34, আমি 12টার মধ্যে শুরু করে দেব। ওকে।